হুড়মুড় করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতির নিবিড় করে। হাহুতাশ মাখানো অসুস্থ বাতাস, হাহাকার করা নিস্তব্ধ বাতাস। চিত্রা লোহার গেটটার হাতল ধরে ভেজা চোখে যেন কার পথ চেয়ে রইল। কার ফেরার আশায় যেন উতলা হলো তার দেহের ছোট হৃৎপিণ্ডখানি। চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করল কিছু সুখবরের। শরীরে জড়ানো সুতির আকাশি রঙের জামাটাই তখনও রক্তের দাগ, হাতে লেগে আছে শুকনো রক্ত। আম্মা, আপনি ঘরে গিয়ে বহেন, রাত 3টা বাজে, এখানে বইয়া আছেন, ঠান্ডা লাগবো তো। যান আম্মা, ঘরে যান। বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে গেল তার নীড়ে। চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল। বিশেষ হেলদোল দেখালো না সে, যেন তার অবহেলিত শরীরটাই অবহেলাটাই প্রাপ্য। তুখর অবহেলায় অবহেলায় তুখর অবহেলায় অবহেলায় ঝলসে যাওয়াটাই তার প্রাপ্য। দারোয়ান চাচা হতাশার শ্বাস ফেলল, নিবিড় কণ্ঠে বলল, অন্তত আমার টুলটার উপরে উঠে বসেন আম্মা। চিত্রা এবারও নিশ্চুপ, প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে। চোখে তখন অশ্রু কণারাও বিরতি নিয়েছে, কিন্তু গাল তার তখনও ভেজা। বহু কষ্টে চিত্রা কাঁপা কাঁপা কণ্ঠে অপরাধীর সুরে উচ্চারণ করল, আমি ইচ্ছে করে চাঁদনি বাবুকে ধাক্কা মারিনি চাচা, তুমি তো আমায় বিশ্বাস করো তাই না? বৃদ্ধ মতিউর রহমান গোলগাল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। মেয়েটার দুগালে তখনও নির্মম চড়ের ছাপ স্পষ্ট। চুলগুলো বেজায় টানাটানিতে অগোছালো, বা চোখের কোণাটাও কেমন ফুলে আছে। কি মারটাই না মেরেছে। চিত্রা এবার বাঁধ ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল। নিজের ধুলো মাখা দুহাতের মাধ্যমে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে আওড়ায়, আমি ইচ্ছে করে করিনি চাচা, আমি এত অমানুষ নই। চাচা গো, আপাটের কিছু হলে সে কলঙ্কের কালিতে যে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমার সে পাপের কি হবে শাস্তি? বৃদ্ধ মতিউর সান্ত্বনার ভাষা খুঁজে পেল না। তার সীমাবদ্ধতা যে খুবই অল্প। সে অল্প সীমাবদ্ধতা দিয়ে দুঃখিনী চিত্রার দুঃখ মুছবার যে তার ক্ষমতা নেই। বড় জোর সে তার নিজের চক্ষুদয়ের অনাকাঙ্ক্ষিত অশ্রু মুছতে পারবে। চিত্রা কাঁদতে কাঁদতেই গেটের সাথে হেলান দিল। হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামেই লিখে দিল সৃষ্টিকর্তা। এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? চাঁদনি আপার রক্তাক্ত শরীরটা সবার প্রথমে সেই ছুঁয়েছিল। তার পিছে পিছে ছুটে এসেছিল দুলা ভাইও। বাড়ির প্রত্যেককে তখনও হতভম্ব। যখন সবার মস্তিষ্ক মিসাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে গেল এই অঘটনার খবর, পুরো সওদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল। কত আহাজারি চেঁচামেচিতে কেমন ভয়ানক বিষাদপুরীতে রূপান্তরিত হয়েছিল সওদাগর বাড়ি। যখন নিস্তেজ হওয়া চাঁদনি আপার প্রাণ আশঙ্কায় কলিজার পানি শুকিয়ে আসছিল সবার, তখন রোজা সওদাগর করলেন আরেক কাজ। চিত্রা চুলের মুঠি টেনে অনবরত 4-5টা চড় সে বিরতিহীনভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে। সাথে নিম্ন পর্যায়ের ভাষা, যা শোভনীয় না মায়ের মতন চাচির মুখে। কিন্তু এসব আচরণের ধ্যানে নেই চিত্রার। সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। শেষ চরটা বসানোর সময় বাহার রুখে দাঁড়ায়। কেমন অদ্ভুত সাহসের সাথে বলে, ওর গায়ে আরেকটা চর পড়লে সে হাত নাও থাকতে পারে। ব্যাস, থেমে গেলেন রোজা সওদাগর। অতপর কেঁদে উঠল সে। সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে। কেবল পুরো বাড়িতে একা পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা। অবশ্য তার ফুপি অনয় এবং চেরি রয়ে গেছে, কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা। রোজা সওদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুল ভাবে লাথি দিতেও ভুললেন না। আবারও গেটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা। কে জানে তার আপাটা কেমন আছে। চিত্রা নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আশার চাঁদ হয়ে এলো বাহার। বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকে হেলে দুলে আসতে দেখা গেল। বাহার গেটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতভম্ব। অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা। বাহারের চোখে মুখে বিস্ময়। সে বিস্ময় ছাড়িয়ে গেল কণ্ঠধ্বনি অবধি। সে বিস্মিত কণ্ঠে বলল, রঙ্গনা, এখানে এই অবস্থায় কি করছো? তুমি এখনো রুমে যাওনি? চিত্রা কথার উত্তর দিল না। মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধে আছে,
কিন্তু জিজ্ঞেস করার সাহস হলো না। যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে কিভাবে ক্ষমা করবে? বাহারের প্রশ্নে উত্তর দিল মতিউর রহমান। না বাবা, আম্মা যে সেই সন্ধ্যাবেলা এখানে বসেছে, এখানেই আছে। আমি কতবার কইলাম ভেতরে যাইতে, উনি পথেই বসে আছে। বাহার ভাইয়ের হৃদয় কুঞ্চিত হলো। হাঁটু ভেঙে সে বসলো চিত্রার পাশে। চিন্তিত কণ্ঠে বলল, এই মেয়ে, এখানে এভাবে বসে আছো কেন? মাথায় কি সমস্যা তোমার? কি অবস্থা নিজের করেছো? ওঠো দেখি। আহ্লাদ পেয়ে গেল চিত্রার কান্না। সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনবরত বলতে লাগলো, আমি আমি ইচ্ছে করে করিনি এমন। বাহার ভাই, আপনি তো আমায় বিশ্বাস করেন, তাই না? বাহার চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে নিজের বিশ্বাস করা উচিত। তুমি কেন ভয় পাচ্ছ? অপরাধী ভাবছো নিজেকে? কিন্তু তখন আমি আবার হাত ঝাড়া দিয়েছিলাম, এটা তো ঠিক। যা হয়েছে সেটা দুর্ঘটনা, ইচ্ছেকৃত না। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই। আমি তো করছি, চোখ বন্ধ করে বিশ্বাস করছি। আমি জানি তুমি কারো বিরাট ক্ষতির কারণ হবে না। চিত্রার তুমুল কান্নায় এই সান্ত্বনার বাণীটুকু প্রয়োজন ছিল। কান্নার ছাড়টাও নিমিষেই কমে এলো। চিত্রা চোখ মুখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল, আচ্ছা বাহার ভাই, আপা কেমন আছে? আর বাবু? 10 মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম, আর শেষ মুহূর্তে এসেই কিনা। কথা বলতে বলতে আবারও চিত্রা আকাশ ভেঙে কান্না এলো। বাহার তৎক্ষণাৎ মুখ চেপে ধরল চিত্রার। আদুরে এক ধমক দিয়ে উঠল। মিছে রাগি রাগি স্বরে বলল, আরেকবার যদি কেঁদেছো তবে এখনই তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো। বাহারের এমন অবিশ্বাস্যকর কথায় কান্নার মাঝেও হেসে দিল চিত্রা। গোল গোল চোখে হাসতে হাসতেই বলল, আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন? কেন দেখাতে পারবো না ভয়? তুমি চেরি না হও চিত্রা তো। হ্যাঁ, আমি চেরি না, চিত্রা। কেউ বড় মানুষকে এগুলো বলে ভয় দেখায়? তাহলে বড় মানুষ। তুমি কেন এমন অবুঝের মতন কাঁদছো? বড় মানুষের তো অবুঝ হওয়া সাজে না। বাহারের কথার জালে যে খুব ভালোভাবে ফেসে গেছে চিত্রা, তা আর বুঝতে বাকি রইল না তার। অতবার ছোট একটা শ্বাস ফেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করলো, আপার কি অবস্থা বাহার ভাই? সুস্থ আছে তো? বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুলল। চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তোমার আপা ঠিক আছেন। এখন রুমে গিয়ে সুন্দর মতন গোসল করে খেয়ে ঘুমাবে, কেমন? অগোছালো বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল। সে ভদ্র মেয়ের মতন বলল, আচ্ছা। সে ভদ্র মেয়ের মতন কথা রাখলো। শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। বাহার তাকে হাত ধরে ঘর অবধি পৌঁছে দিল। বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বলে চিত্রাকে সামলেছে বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বললে চিত্রাকে সামলেছে তা জানা গেল পরের দিন হসপিটাল থেকে সবাই আসার পর। মুখ থমথমে অনুভূতি, তার প্রতি সকলের অসন্তুষ্ট চাহনি আর বড় চাচির আক্রোশ দেখে। গতকাল রাত্রে চিত্রা বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর 12টা। হুড়মুড় করে সে উঠে বসতেই নিচ থেকে কেমন ফোপানোর শব্দ এলো। কে যেন মিহিস্বরে কাঁদছে। চিত্রা হতবিহ্বল। গতকাল বাহার ভাইয়ের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি করার কথা না। তাহলে মনের কৌতূহল মিটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে। তার চেয়েও দ্রুত সে বসার রুমে উপস্থিত হলো। বসার রুমে বড় চাচির ক্রন্দনরত মুখটা দেখেই ছলাৎ করে উঠল বুক। সে চাচির সামনে গিয়ে দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, চাচি, কি হয়েছে? কাঁদছো কেন? রোজা সওদাগরে ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হলো। চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসলো। চিত্রা দুহাত দৌড়ে ছিটকে পড়ল। তুহিন সবে দরজা দিয়ে প্রবেশ করেছে। বনের এহেন অবস্থা দেখে সে ছুটে এলো। আহত চিত্রাকে আঁকড়ে নিল। নির্ঘুম কাটানো রাত্রের কারণে চোখ মুখ তার কেমন হলদেটে ভাব। বড় চাচির মন মেজাজ খারাপ, তবুও বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন। কর্কশ কণ্ঠে বলল, আপনার হাত পা সামনে রাখবেন চাচি, না হয় অন্য ব্যবস্থা নিতে হবে। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় হিংস্র হয়ে উঠল রোজা সওদাগর। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রার গলা চেপে ধরে বলল, তোর জন্য আমার মেয়েটার আজ এ অবস্থা। তোর এত রাগ না রে? খেয়ে দিলি আমার মেয়ের বাচ্চাটাকে? তোর এত খিদে?
অবনী বেগম অহি ছুটে এলো রোজা সওদাগরকে ছুটানোর জন্য। কেমন পৈশাচিক শক্তি যেন ধরল তাকে। তুহিন অনেক কষ্টে হাত ছাড়ালো রোজা সওদাগরের। তুমুল পেট ব্যথার সাথে গলা চেপে ধরায় চিত্রার মুখ নাক দিয়ে গল গল করে রক্ত বের হওয়া শুরু করলো। জীবনধারার স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নেই তা জানে না কেউ। শৈবালের মতন কেবল ভেসে ভেসে চলতে হয় সেই স্রোতের তালে। দিন যায় ক্ষণ যায়, কেবল যায় না স্মৃতিরা। কেমন বুক ভার ভার কষ্টের পাহাড়াকে রোজ নিয়ম করে মন মন্দিরে। কখনো স্মৃতিরা খিলখিল হাসি হাসে, কখনো বা তারা করে নীরব আর্তনাদ। আমরা মানুষেরা কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতির সেই ভয়ঙ্কর আহাজারি। স্মৃতি বদলানোর সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাতো, কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আমাদের। সেপ্টেম্বরের 29 তারিখ, বৃহস্পতিবার। চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ 15 দিন হলো। কই একটা সময় যে বাড়িটাকে নিজের মায়ের নিচের ভিত্তি, বেঁচে থাকার অবলম্বন মনে হয়েছিল, আজ সে বাড়িবিহীন তো ভালোই কেটে গেল 15টা দিন। তাহলে আগে কেন মনে হতো সে মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই? সময় মানুষকে বাঁচতে শেখায়। কখনো অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয়, কখনো বা বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে। চিত্রারও সেই অপ্রাপ্তির জীবন শুরু হয়তো। অনেক তো হলো প্রাপ্তির ডানা ঝাপটানো। ধানমন্ডি লেকের পাশের বড় রাস্তার কোণ ঘেঁষে যাওয়া গলিটার ভেতরের দিকে রংচটা হলুদ রঙের বাড়িটার দোতলা 2 রুমের নির্জন ফ্ল্যাটটাতে ঠাঁই হয়েছে চিত্রার। নির্বাসন বলা চলে। চাঁদনির অনাকাঙ্ক্ষিত ক্ষতির শাস্তি স্বরূপ চিত্রা দীর্ঘ নির্বাসন ঘোষণা করা হয়েছে। খারাপ কি? নীরব বেঁচে থাকাটা মৃত্যুর জীবন্ত স্বাদ। চঞ্চল চিত্রাকেও সে স্বাদ নিতে হলো প্রিয় মানুষদের কাঠিন্যতায়। প্রকৃতিতে তুমুল ঝড় উঠল। চিত্রা শুয়েছিল খাটে। বারান্দায় ফুলের টব পড়ে যাওয়ার শব্দে তার গম্ভীর ধ্যান নষ্ট হলো। চোখ মেলে তাকাতেই দেখে দুপুরে ঠাটা রোদ শূন্যে মিলিয়ে গেছে। মনে হচ্ছে যেন ভর সন্ধেবেলা এটা। হুট করে প্রকৃতির এমন অসন্তুষ্ট অবস্থা দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা। বারান্দায় কতগুলো জামাকাপড় শুকাতে দেওয়া হয়েছে, সেগুলোই আনার জন্য এত ব্যস্ততা। জামাকাপড় আলগোছে সরিয়ে আনতেই আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি নামল ধরার বুকে। চিত্রা ঘরের আলো জ্বালিয়ে দিল। মানুষের সঙ্গ পছন্দ করে চিত্রা আজ নীরবতায় আচ্ছন্ন। ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরেছে বোধহয়। বারান্দার দরজা আটকাতে গিয়ে বৃষ্টির ছাট কিছুটা গায়ে লাগলো চিত্রার। দরজার সাথে ডান হাতটার একটু জোরে ঘর্ষণ লাগতেই ডান হাতের তালুর উপর পড়া বড় ফোসকাটা গলে গেল। মৃদুস্বরে আহ করে উঠল চিত্রা। একটু আগে ভাতে মার গালতে গিয়ে এই অঘটনটা ঘটেছে। অতিরিক্ত জ্বালায় চোখ টলমল করে উঠল। অথচ চিত্রা ফিক করে হেসে দিল নিজের ব্যথা দেখে। হাসতে হাসতে হাঁটু মুড়ে বসলো বারান্দার দরজায় হেলান দিয়ে। ফোসকা পড়া জায়গাটার দিকে তাকিয়ে কেমন যেন ভীষণ রকমের আহাজারি করা সুর অথচ তাচ্ছিল্য নিয়ে বলল, তোর আজও ব্যথা লাগে চিত্রা? ব্যথারা তবে এত আঘাত পাওয়ার পরেও মরেনি? নিজের করা প্রশ্নের ধ্বনি কানে বাজতেই হাউমাউ করে কেঁদে উঠল সে। যখন বাড়ি ছাড়ল তখনও তো এমনই বৃষ্টি ছিল, তাই না? এমন তাণ্ডবই তো চলেছিল প্রকৃতিতে। এমন ধ্বংসই তো হয়েছিল চিত্রার নরম কোমল হৃদয়টা, তাই না? চোখ বুঝে চিত্রা। চোখের পাতায় ভেসে ওঠে সেদিন তার রক্তাক্ত মুখের দৃশ্যটা। চিত্রার নাক মুখ দিয়ে অনবরত রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় তুহিন। তার ভীত কণ্ঠে বাড়ির বাকি সদস্যেরও দৃষ্টি পড়ে চিত্রার উপর। মেয়েটার শরীর নিস্তেজ প্রায়। অবনী বেগম ছুটে আসে পাগলের মতন চিত্রার চোখ মুখে পানি ছিটাতে থাকেন। তুহিন হতভম্ব, সাথে হতভম্ব বাড়ির অন্যান্য মানুষেরাও। রোজা সওদাগরও আকস্মিক ঘটনায় তাজ্জব বনে যায়। বোনের এই নাজেহাল অবস্থাতেও বাবাকে অটল দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তুহিন। বাবার প্রতি ঘৃণায় রিরি করে উঠে তার শরীর। চিত্রা ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা। তুহিন বোনের হেলে যাওয়া শরীরটা 2 হাতে আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছুড়ে, আপনি সত্যি মানুষ তো আব্বু? নুরুল সওদাগর তেমন উৎকণ্ঠা দেখালেন না, বরং বেশ ধীরে বললেন, ওকে ঘরে নিয়ে যাও, ডাক্তারকে কল করো। তুহিন তাচ্ছিল্য করে উঠে। জীবনে প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হলো। সে মুখ ঝামটি মেরে বাবাকে বলল, আপনার সেটা না ভাবলেও হবে আব্বু। আমার বোন তো
সামলে নিব না হয় আমি। আপনি বরং আপনার সংসার সামলান। তুহিনের কথায় এবার একটু চিন্তার ভাঁজ পড়ল নুরুল সওদাগরের মুখে। কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি ব্যবস্থা করবে মানে? যে মেয়েটা আপনাদের চক্ষুশূল, সে না হয় আর আপনাদের চোখের সামনে না রইল। তুহিনের এমন পরিস্থিতিতে এমন কথা হয়তো আশা করেনি কেউ। তাই তো ফুপি ধমকে উঠে বলল, তুহিন, কি বলছিস বাবু তুই? মেয়েটার এ অবস্থাতেও এসব বলা লাগে? আপাতত কোনো ব্যবস্থা কর, ওর খারাপ কিছু হয়ে গেলে পরে। ভালোই তো হবে ফুপি, আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় ওর মরে যাওয়াটা ওর জন্য সুখের, তাই না চিত্রার বড় চাচি আম্মা? বাহারের হুট করে আগমন এবং এমন অপ্রাসঙ্গিক কথায় সবার মুখটা ছোট হয়ে এলো। নুরুল সওদাগর ধমক দিলেন বাহারকে, আঙুল উঁচিয়ে বললেন, তোমাকে কেউ আমার মেয়ের ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে? আপনার মেয়ে? হাসালেন তো, সুন্দর কৌতুক। তা আমি মনে করি এমন বাবার মেয়ের এমন দুর্ভাগ্যসই প্রাপ্য। এই যে রক্তাক্ত হয়ে পড়ে থাকাটাই তার প্রাপ্য। শুনেছি বাবারা সন্তানের বটগাছ হয়, একমাত্র আপনাদের পরিবারেই দেখলাম বাবারা সন্তানের চরম সর্বনাশের কারণ। তোমাকে দুটো চর বসানো উচিত, বেয়াদব ছেলে। আরে স্যার, আগে নিজে তো আদবটা রপ্ত করুন, তারপর না হয় অন্যকে বেয়াদব বলবেন। নুরুল সওদাগরের কথা সেখানেই থেমে গেল। বাহারের সাথে তর্কে জড়ানোটা নেহাতি বোকামি ছাড়া কিছু না। বাহার এগিয়ে আসলো চিত্রার কাছে, অহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিল। অহি তৎক্ষণাৎ বরফ নিয়ে চলে এলো। চিত্রার নাকের কাছটাতে কিছুক্ষণ বরফ ধরে রাখতে বন্ধ হয়ে গেল রক্তের স্রোত। চিত্রা নিভু নিভু চোখে তখনও জল গড়িয়ে পড়ছে। ভেজা ভেজা কণ্ঠে অস্ফুট স্বরে সে বলল, আমি সত্যিই চাঁদনি আবার ক্ষতি করতে চাইনি বাহার ভাই। আমি জানি। বাহারের ছোট্ট উত্তরটার পরে জ্ঞান হারালো চিত্রা। মেয়েটার বেহাল অবস্থা দেখে বুক কাঁপল বাহারের। সে তুহিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুহিন, মেয়েটাকে বাঁচাতে চাইলে নিরাপত্তা দিতে হবে, অথচ তোমার পুরো পরিবারটাই বর্তমানে তার জন্য অনিরাপদ জায়গা। যা করবে ভেবে করো। বাহারের ইঙ্গিতের কথাবার্তা হয়তো তুহিন ঠিক বুঝল। বোনের মাথাটা চেপে ধরে বড় চাচির হতভম্ব মুখটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি চান? আমি তোমাদের ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি আমি আমার সন্তানদের। চিত্রাকে সামনে দেখলেই আমার সন্তানের সর্বনাশের কথা মাথায় চলে আসে। বাকিটা তোমরা জানো। চাচির উত্তর শোনার পর তুহিন বাবার মুখের দিকে তাকালো। তার এতটুকু বিশ্বাস ছিল বাবা হয়তো এবার কিছু বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বাবা কিছুই বললেন না আশানুরূপ, বরং নিবিড় কণ্ঠে বললেন, ভাবি আমাদের সংসারের কর্ত্রী, তার কথাই শেষ কথা। অতঃপর তুহিন আর কারো পিছু ডাক শুনল না। বোনকে নিয়ে এক কাপড়েই বেরিয়ে গেল। ছোট চাচি, ফুপি, অহি সবাই পিছু ডাকলো। কেবল যার ডাকার কথা ছিল সেই মানুষটাই নীরব রইল। সওদাগর বাড়ির বহু পুরনো ভিত্তিটা কেঁপে উঠল। ভাঙনের সুরে ইট পাথরগুলোও যেন কেঁপে উঠল। এই বাড়িটাকে এক সূত্রে বেঁধে রাখার জন্য যেই নারী জীবনের সবচেয়ে বড় ত্যাগ করেছিল, আজ সেই নারীর হাত ধরে ভাঙন শুরু। হঠাৎ বজ্রপাতে কেঁপে উঠল চিত্রা। শরীরও প্রায় কিছুটা ভিজে গিয়েছে। চোখের কোণে সরল গতিতে বেয়ে পড়ল অশ্রুরেখা। কেমন ছাড়খাড় করা দুপুর এটা, কেমন নিস্তব্ধ করা বেলা। বৃষ্টির শব্দকে ছাপিয়ে চিত্রার ডাক ভেসে এলো যেন ভয়াবহ বাতাস ভেদ করে। চিত্রা মনে মনে ভাবল হয়তো ভুল শুনেছে। পরপর আবারও ডাক ভেসে এলো। বারান্দার দিকে তাকাতেই ভেজা শার্ট লেপটে থাকা শরীরে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। চিত্রাকে ধ্যানে মগ্ন থাকতে দেখে বাহার তৃতীয়বারের মতো নাম ধরে ডাকলো এবং নিচে আসার ইঙ্গিত দিল। চিত্রা মাথা দুলালো, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, নিচে আসবো কেন? আপনি উপরে আসুন। বাহার বৃষ্টির জন্য ভালো করে চোখ মেলে তাকাতেও পারছে না। তবুও বারান্দার জানালা দিয়ে বেরিয়ে আসা চিত্রার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি আসলে আসো, না হয় বসে থাকো, এত কৈফিয়ত দিতে পারছি না। চিত্রা অধৈর্য হয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, আসছি। বাহারের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। সে মিটমিটিয়ে হেসে বলল, তাড়াতাড়ি আসো মেয়ে, বৃষ্টি যে আমাকে ভিজিয়ে নাজেহাল করে দিচ্ছে, অথচ আমার ভেজার কথা ছিল তোমার প্রেম বৃষ্টিতে। এমন খোলামেলা অস্ফুটে বাহারের লাগামহীন কথাতে তাজ্জব বনে গেল চিত্রা।
এমন খোলামেলা অস্ফুট বাহারের লাগামহীন কথাতে তাজ্জব বনে গেল চিত্রা। সে দ্রুত মাথা ভিতরে ঢুকিয়ে ফেলল। লজ্জায় খানিকটা সময় চুপও ছিল। অতপর ফ্ল্যাটের দরজা আটকে ছুটে গেল নিচে। তুমুল বৃষ্টিতে ভিজে শীতে জুবুথুবু চিত্রার শরীর। হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটা দূর। বাহার ভাইয়ের নাকি আজ ভেজা শহর দেখার শখ জেগেছে। সেই শখ পূরণ করতেই তার ছুটে আসা। চিত্রাকে শীতে কাঁপতে দেখে আর চোখে তাকালো বাহার। ঠাট্টার স্বরে বলল, অত কাপাকাপি করে লাভ নেই মেয়ে। টিভির হিরোদের মতন গায়ের জামা খুলে দিতে পারবো না। আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি? বাহারের কথায় গোল গোল চোখ করে তাকিয়ে রইল চিত্রা। ভাষাহারা তার কণ্ঠ। বিস্মিত কণ্ঠে সে বলল, বাহার ভাই, আজ কথার লাগাম ছেড়েছেন নাকি? না না, ছাড়েনি। কেবল বৃষ্টির পানিতে ধুয়ে গেছে বেড়িবাঁধ। ও তুমি চিন্তা করো না, বৃষ্টি চলে গেলে অনুভূতিরাও আবারও লুকিয়ে যাবে। বাহার ভাই, জানেন আপনি আমার বিশাল পূর্ণতা। অথচ আমি মানুষটা গোটা এক শূন্যতা। আপনিও কি তবে আমায় ছেড়ে যাবেন? ছাড়তে যদি হয় তাই তো ধরতে করছি ভয়। আপনি আমার বৃষ্টির দিনে এক কাপ চা। তুমি আমার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির মাঝে তেল তেলে ইলিশ মাছ ভাজা। মিষ্টি মিষ্টি কথাকে শেষ মুহূর্তে এসে ঠাট্টায় উড়িয়ে দিল বাহার ভাই। আবার নিজেই হা হা করে হেসে দিল। চিত্রা প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরক্ষণে সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি। ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যবোধ হয় এটা। দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া, অথচ দুজনের সান্নিধ্যে চরম সুখী। ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যবোধ হয় এটা। দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া, অথচ দুজনেই দুজনের সান্নিধ্যে চরম সুখী। অপ্রাপ্তির মাঝে সবাই হাসতে জানে না। যারা জানে তারা প্রত্যেকে এক একজন দারুণ মানুষ। ভেজা শরীরে গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে পেট পুরে খেয়ে নিল দুজনই। চিত্রা মাছ বাঁচতে পারে না বলে খুব যত্নে সে কাজটা করে দিল বাহার ভাই। ভাবা যায় একজন অগোছালো মানুষ কোনো একটা মানুষের কাছে এসে নিপাট ভালো মানুষ হয়ে যায়। ভালোবাসা সব পারে, তাই তো ভালোবাসা সুন্দর। খিচুড়ি খেয়ে বেরোতেই চিত্রাকে থামিয়ে দিল বাহার। চিত্রা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, বাসায় যাবেন না? অনেকক্ষণ তো হলো। বাহার হাসলো, মিষ্টি কণ্ঠে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাহার চিত্রাকে ইশারা করলো পিছে তাকাতে। তখনও প্রকৃতিতে বর্ষণ অবস্থানরত। চিত্রা পিছু ফিরে বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসাভাবে মানুষটার মুখ দেখতেই অবাক হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। নিঃসংকোচে জড়িয়ে ধরল সে মানুষটাকে। চোখের মাঝে তখন তুমুল খুশির অশ্রুরা। শক্ত করে মানুষটাকে জাপটে ধরে ক্রন্দনরত সুরে সে বলল, তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারেনি, ওরা আমায় ভালোবাসেনি। মায়ের বুকে যত্নে লেপ্টে থাকা চিত্রার লতার মতন দেহখানি, চোখে অশ্রুদের সমাহার, কণ্ঠে অভিযোগের তুমুল মিছিল। মুনিয়া বেগম হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কি বলছিস? শুনতে পাইনি, আবার বল। ওরা আমায় ভালোবাসেনি আম্মু, তোমার মতো কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসবে কি করে? সবাই তো আর মা না। চিত্রা মায়ের বুক থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো, যেন কত সহস্র বছর পর দেখতে পেল মায়ের মুখখানা। কি ভীষণ মিষ্টি। বাহার তখনও পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে লেপটানো মিষ্টি হাসি। চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদরের স্বরে বলল, তুমি কেন গেলে আম্মু? তুমি যাওয়ার সাথে সাথে সুখগুলোও তো আমায় ছেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানো উত্তম। মানুষ হারালে বাস্তবতা বোঝা যায়, তাই গিয়েছিলাম। তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম যেন তোমায় আগলে রাখে, তুহিন ভাইজান সহ। কিন্তু ভাবিনি তোমার বাস্তবতা এতটা নিষ্ঠুর। বাহার ভাই জানতো তুমি কোথায়? চিত্রার চোখে মুখে তুমুল বিস্ময়। মুনিয়া বেগম মাথা নাড়ালেন।
কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ জানো তো, প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম। কাউকে বলে যাইনি, কেবল তোমার মাথার ভূত ছাড়ানোর জন্য। কে জানতো শুক্র তোমায় ছেড়ে যাবে। শেষের কথাটায় দীর্ঘশ্বাসের ছোঁয়া। চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকালো। অভিমানিনীর অক্ষিদ্বয়ের ভাষা যেন বুঝলো বাহার ভাই। তাই তো 2 কদম এগিয়ে এলো। চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলল, আন্টিকে বুদ্ধিটা দেওয়ার জন্য আমি কোনো রকমের গিল্টি ফিল করছি না। তোমার বিয়ের স্বাদ ছাড়ানোর জন্যই এ বুদ্ধি। চিত্রা মুখ ভেঙচি দিল। বাহার হাসতে হাসতে ফিসফিস করে বলল, চিন্তা কিসের মেয়ে, মনে রেখো আমি তোমায় আলো দেব সূর্য ডোবার পরেও। চিত্রা তৃপ্তির শ্বাস ফেলল। বাহার তাদের রিকশায় উঠিয়ে পাঠিয়ে দিল গন্তব্যে। রিকশার বিপরীতে হাঁটা ধরল সেও। গুনগুনিয়ে গিয়ে উঠল, আফজাল সওদাগর যখন বাড়ি ফিরলেন, বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রায় হতভম্ব। ছোটবেলা থেকেই পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল। ভাই বোনদের সে খুব ভালোবাসতেন, তাই তাদের আগলে রাখার নিখুঁত এক চলত তার ভেতর। আর তার চেষ্টাকে সবসময় সাহায্য আর সম্মান করেছে তার অর্ধাঙ্গিনী। একমাত্র এই পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু সে মনের মাঝে দাফন করেছেন। আর আজ সেই রোজা সওদাগর কিনা কারোর ভেঙে যাওয়ার কারণ। ফ্যাকাশে মুখ নিয়ে আফজাল সওদাগর বসে আছেন তার রুমের আরাম কেদারায়। চোখে মুখে তার ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি। জীবনে উপরে ওঠার জন্য, নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি। ক্ষমতার কারণে সে ধামাচাপা দিয়েছে কত পাপ। বাহিরের দুনিয়ার সাথে সে যতটা শক্ত, পরিবারের জন্য ঠিক ততটাই কোমল। কিন্তু আজ কি হলো অবশেষে? পাপ তো বাপ কেউ ছাড়ে না। আফজাল সওদাগরের সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সওদাগর। মুখে তার কথা নেই, গম্ভীরতা পুরো মুখ জুড়ে। আফজাল সওদাগর লেবুর শরবতটা নিলেন না, বরং অদ্ভুত কণ্ঠে বললেন, আমার যুবক বয়সের পাপের শাস্তি কি তুমি এখন দিচ্ছ? স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সওদাগর, কিন্তু কথা বললেন না। ঠায় দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আফজাল সওদাগর অনেক বছর পুরনো প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন এক নিমিষেই। স্ত্রীর হাতের শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হলো গ্লাসটা। সাথে ভীত হলো রোজা সওদাগরও। মিনিট ব্যবধানে সশব্দে চড় পড়ল তার গালে। সে তাজ্জব হতভম্ব হয়ে ফ্যালফ্যাল তাকিয়ে রইল স্বামীর পানে। আজ থেকে 23-24 বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছে তার স্বামী, তা যেন সে মানতে পারল না। আফজাল সওদাগরের তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি। সেই আগুনে সে যেন জ্বালিয়ে দিবে তার অর্ধাঙ্গিনীকে। কণ্ঠে তার তুমুল ক্ষোভ। চিৎকার দিয়ে বলে উঠলেন, তোমার সাহস হলো কিভাবে আমার অবর্তমানে আমার পরিবারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার? ফকিন্নির বাচ্চা। রোজা সওদাগর নিরুত্তর। অনেকদিন পর স্বামীর পুরনো রূপ দেখে প্রায় সে নিশ্চুপ হয়ে গেছে। মানতে কষ্ট হচ্ছে তার যে এটাই তার স্বামী। আফজাল সওদাগরের মুখের ভাষা বিশ্রী থেকে বিশ্রী হলো। ক্রোধ ঝরে পড়ল সারা শরীর উপচে। টিকতে না পেরে রোজা সওদাগরের চুলের মুঠি টেনে ধরলেন। বাঁ গালে আরও একটা চড় বসিয়ে দিলেন। চড় বসিয়ে বললেন, আপনার সাহস দেখেও আমি অবাক। ভুলে যাচ্ছেন আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে। এমন কিছু করবেন না যে আমার সবটা মেলে দিতে হয় সবার সামনে। রোজা সওদাগর যে খুব নিবিড় একটা হুমকি দিল তা বুঝতে বাকি রইল না আফজাল সওদাগরের। তার রাগ তখন সীমা পেরিয়ে গেল। অনবরত আঘাত করতে থাকলো তার স্ত্রীকে। তাদের ঘরের এমন হইচই শুনে অবনী বেগম, অহি, চাঁদনি সহ সবাই ছুটে আসে। এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাকে হাঁ হয়ে রইল। লতা বেগম আর অবনী বেগম এসে হাত ছুটানোর চেষ্টা করল, কিন্তু আফজাল সওদাগরের পুরুষ শক্তির কাছে তাদের জোরাজুরিটা খুবই স্বল্প। চাঁদনির শরীর তখনও দুর্বল, কণ্ঠে অসুস্থতার ছোঁয়া। তবুও সেই ক্ষীণ কণ্ঠে বলল, আব্বু কি করছো? আম্মুকে ছাড়ো। মেয়ের দুর্বল কণ্ঠ কর্ণদয়ে পৌঁছাতেই
হাতের চাপ ঢিলে করে দিল আফজাল সওদাগর। ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে। মেয়ের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে যায়। তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গা ছিল, আজ সে জায়গাটা কেমন যেন হালকা হয়ে গেল। রোজা সওদাগরও তেমন প্রতিক্রিয়া দেখালেন না। সেও চায়নি তার স্বামীর সম্মান কিঞ্চিত কমুক। তাই তো ঘটনা ধামাচাপা দিতে ক্ষীণ স্বরে বলল, তাই মাথা গরম, তোমরা যাও এখন। সাথে সাথে সবাই বেরো হয়ে গেল বিনা প্রতিবাদে। অহি চাঁদনিকে ধরে নিয়ে গেল। আফজাল সওদাগরও আবার বসে পড়লেন আরাম কেদারা খানায়। সে তার জীবনে ভাই ভাইদের ছেলে মেয়ে, বোনের ছেলেকে অনেক বেশি ভালোবেসেছে। আর চিত্রাকে বোধহয় একটু বেশি ভালোবেসেছে। কারণ সে চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনের মায়া আদুরে সেই কন্যার প্রতিচ্ছবি খুঁজে পায়, যার প্রতি দায়িত্বহীন হয়েছিল বিধায় তার অগোচরে সে কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে। সে নিজেকে ক্ষমা করতে পারেনি, না প্রায়শ্চিত্ত করতে পেরেছে সে পাপের। তন্মধ্যে রোজা সওদাগরের এহেন আচরণ তাকে আরও ভেঙে দিয়েছে। তাই তো সে হারিয়ে ফেলল নিজের এতদিনের ব্যক্তিত্ব, কিংবা বলা যায় খোলস। তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার অহির শরীরখানা। কি মারাত্মক রোদ উঠেছে 1 অক্টোবরের আকাশে। বিরক্তের আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হলো নওশাদ। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্ট, মারাত্মক সুন্দর লাগছে লোকটাকে। অহি যখন নওশাদের এমন রূপ দেখল, সে বেশ অবাক হয়েই তাকিয়ে রইল নওশাদের পানে। অহিকে দেখেই হাসি খুশি নওশাদ হেলে দুলে চলে এলো অহির পাশে। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, কি হে মিস, আজ রোদ বোধহয় আপনাকে বেশি উত্ত্যক্ত করছে। কপালের ঘামটুকু মুছল, বিরক্তের স্বরে বলল, হ্যাঁ, বেশি উত্ত্যক্ত করেছে। আর এখন আপনি নিশ্চিত তার চেয়েও বেশি করবেন? নওশাদ হেসে দিলেন, মাথার পেছনে চুলগুলো হাত বুলিয়ে বললেন, তা আপনি মিসে বলেননি, হুট করে আপনার কথা মনে হলো, তাই চলে এলাম উত্ত্যক্ত করতে। আপনি নাকি কাজ করেন, তা সারাদিন মেয়েদের পিছনে ঘোরা ছাড়া তো কোনো কাজ আপনার নেই দেখছি। মেয়ের পিছনে ঘুরি ঠিক আছে, তবে মেয়েদের পিছনে না। আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস। নিজের ঝাঁঝালো কথার বিপরীতে নওশাদের হাসি খুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগলো অহির। তাই সে আর কিছু না বলেই হাঁটা ধরল। নওশাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছি মিস। অহি ভ্রু কুঁচকালো, চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, কি জিনিস? নওশাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা অহির সামনে ধরল। চোখের মাঝে আনন্দের ঝিলিক খেলিয়ে বলল, কালো গোলাপ, ভালোবাসার বিষাদময় প্রতীক, পছন্দ তো আপনার? অহি মিনিট 2 ফুলটার দিকে তাকিয়ে রইল। হুট করে তুমুল মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। কেমন যেন শিরা উপশিরায় আন্দোলন চালালো রাগ। নওশাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারল তা দূরে। নওশাদ কেবল ফ্যাল করে দেখল সবটা। সে যেন কোনো ভাষা খুঁজে পেল না। অহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায়। তুমুল রাগে হেঁটে চলে গেল কয়েক পা। নওশাদ তখনও ঠায় দাঁড়িয়ে। এই গোলাপটা কেনার জন্য সে অফিস ছুটি নিয়েছে, ফুলের দোকানে কর্মচারীটার সাথে কথা কাটাকাটি করেছে, অথচ যার জন্য এটা কেনা হলো সে কি করলো? অহি কয়েক পা এগিয়ে আবার থেমে গেল, ফিরে তাকালো নওশাদের থমথমে মুখটার দিকে। খারাপ লাগায় ছেয়ে গেল তার মনের আঙিনা। সে আবার পিছু ফিরল, পিছু টান টেনে নিয়ে গেল তাকে নওশাদ অবধি। অহি ক্ষীণস্বরে মাথা নত করে বলল, মন খারাপ করবেন না, আমি আসলে ফুল পছন্দ করি না। ফুল দেখলেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। বলা যায় এটা আমার একটা মানসিক রোগ, যা কেউ জানে না। খুব ছোটবেলার বিদঘুটে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ, যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছাও জাগাতে সাহায্য করে। নিবিড় নিশ্চুপ স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশের বেঞ্চিতে বসে আছে অহি এবং নওশাদ। রোদ ঝিমিয়ে বিকেল প্রায়, প্রকৃতিও বেশ চুপচাপ। নওশাদ তাকিয়ে আছে অহির দিকে, চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি।
ভেতরের অনুভূতিরা অধৈর্য উৎকণ্ঠিত, কিন্তু সে অহিকে সময় দিল, নিজেকেও প্রস্তুত করলো অপ্রস্তুত কিছু শোনার জন্য। অহি দীর্ঘক্ষণ সময় নিল। কিছু কথা যখন বলা হয় না পরিস্থিতির চাপে, তখন তা যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায়। চাইলেও তখন আর তা খুব সহজে মেলে ধরা যায় না। অহির অবস্থাও ঠিক তাই। খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আজ তা ধুলো পড়ে ধোঁয়াশা হয়ে গেছে। সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই। প্রায় মিনিট 10 পর অহি মুখ খুলল। কণ্ঠধ্বনিরা প্রস্তুত হলো বিভীষিকাময় কথাগুলো বলার জন্য। ভীষণ বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করলো। ছোটবেলা থেকেই আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিল। সেই উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছে বড় বিপর্যয়। আমার বয়স তখন 60 কিংবা 8 হবে। বাবা মায়ের একদিন তুমুল কথা কাটাকাটি। অবশেষে কথা কাটাকাটির অবসান ঘটলো আমাকে গৃহান্তর করার মাধ্যমে। মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হয় হোস্টেল। জীবন বোঝার আগে যৌনতার লালসার শিকার হব তা হয়তো কারোই জানা ছিল না। হোস্টেলের পর্যবেক্ষণ করতো এক মামা ছিল। সব বাচ্চাদের আদর করতো, আমাদের চকলেট দিত, কোলে নিয়ে ঘুরতো। আমি খুব কমই মামার সান্নিধ্যে যেতাম। ছোটবেলা থেকে খুব চুপচাপ থাকার কারণেই মানুষের সাথে কম মিশতাম। তখন সময়টা শীতকাল, ডিসেম্বর বা জানুয়ারির দিকে। হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য ছুটিতে। আমি বিকেলে হোস্টেলের পেছনের দিকে বাগানে খেলছিলাম। ফুল আমার প্রিয় ছিল বিধায় সেটা নিয়ে নিজের আপন মনে হাবিজাবি এঁকে খেলায় মত্ত ছিলাম। এর মাঝেই সেই লোকটা এলো যে সব বাচ্চাদের আদর করত। তথাকথিত নিয়মে সে আমার মাথায় গালে হাত বুলিয়ে দিল, চকলেট দিল, অথচ আমি নিলাম না। বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া উচিত। মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল। আমি তো খুশিতে আত্মহারা। আমাকে হাসি খুশি দেখে মামা কোলে নিলেন। আমি বেশ আনন্দে কোলে উঠে গেলাম। যখন আমি ফুল নিয়ে ব্যস্ত তখন অনুভব করলাম আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। ব্যথার চোটে টলমলে অশ্রুদেরও ভিড় জমল। আমি উফ বলে শব্দ করে উঠলাম। মামার দিকে তাকিয়ে বললাম, মামা ব্যথা। মামা বিদঘুটে হেসে বলল, আদর করলে একটু ব্যথা লাগবেই। মামা তো তোমাকে আদর করছি। আমি তবুও কিছুটা মুচড়ামুচড়ি করছিলাম। অস্বস্তিতে ভরে গেছে আমার শরীর। আমার ছোট্ট নাজুক শরীরটা তখন মামার হাতের মুঠোয়। সে যেভাবে পেরেছে সেভাবে ছুঁয়ে দিয়েছে। তারপর বাগানের মালিক কাকাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল। তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে চলে গেলাম। দীর্ঘ বক্তব্যের পর থামলো অহি। অদ্ভুতভাবে নওশাদের চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই অহির চোখে, অথচ তার কণ্ঠনালী কাঁপছিল। অহি মাথা নিচু করলো, ডান হাত দিয়ে অনবরত নিজের বাম হাত মুচড়াচ্ছিল। তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি রইল না নওশাদের। তাই তো সে গলা পরিষ্কার করে বিবশ কণ্ঠে বলল, আজ না হয় থাক, অতীত না হয় অতীতেই থাকুক। অহি হাসলো, তাচ্ছিল্য করে বলল, ঘৃণা হচ্ছে তাই না আমার উপর? হওয়াটাই স্বাভাবিক। অহির কথার ধরনে হতবিহ্বল নওশাদ তাজ্জব হয়ে বলল, কি বলছেন? আপনার খারাপ লাগছে বিধায় না করেছে। অহি হাসলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর মন খারাপ লাগে না। এত বছর নিজের মাকেও বলতে পারিনি সেসব কথা। কেবল আমি, আমার ওই আল্লাহ জানতো আমি যে লুকিয়ে বেঁচেছিলাম। আজ যেহেতু বলা শুরু করেছি তাহলে বলি। কথাটাই যেন কেমন নিবিড় আর্তনাদ ছিল। বিদঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল, যা ছুঁতে পারল না নওশাদকে। সে ধীর কণ্ঠে বলল, আমি শুনছি, তবে আপনি বলুন। অহি পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো, সেই দিন আমার সাথে ঘটা বিদঘুটে ঘটনাটা কিঞ্চিত নাড়িয়ে দিয়েছিল আমাকে। কই, বাবা চাচা সবাই তো আমাকে আদর করত, কিন্তু কখন এমন ব্যথা দেওয়া আদর তো করতো না। সন্ধ্যার দিকে যখন সব নিরিবিলি মালিক কাকা এলেন আমার ঘরে, আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি। কাকা এসে আমার পাশে হাঁটু ভেঙে বসলেন। তার চোখে মুখে কি যেন একটা হাবভাব। সে আমাকে কেমন ক্ষীণ কণ্ঠে বললেন, তোমার সাথে ফজলু কিছু করেছে? আমি এক ছটকায় বুঝে ফেললাম কাকা বিকেলে সে ঘটনার কথা বলছে। আমি ভয় পেয়ে গেলাম। অনবরত ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বললাম, না। মালিক কাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। তখনই আমার ছোট্ট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়েরা হানা দিল। সে ঘটনার 3 দিন পরের কাহিনী। আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলের সেই পিছনের বারান্দায় গেলাম, যেটা আমার অভ্যাস ছিল। সেখানে হোস্টেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল।
আমি হঠাৎ ভীষণ হাসাহাসির শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে। তার দরজাটাও হালকা খোলা ছিল। আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটাতে, কিন্তু দরজা পুরোটা হাত দিয়ে খুলে দিতেই আমি হতস্তম্ভ। ভেতরের দেখা দৃশ্যটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এত অপ্রত্যাশিত কিছু ছিল। আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিলেন সে ঘরে। আমি ভয় পেয়ে পিছ ছুটে আসতে নিলেই খালা দৌড়ে সে ধরে ফেললেন আমায়। মামার চোখে তখন উপচে পড়া লালসা। মামার লালসাকে সায় দিলেন খালাও। সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনের চেনটা খুলে দিলেন। একজন মহিলা, যার কন্যার বয়সেই হয়তো ছিলাম আমি, সে কিনা মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল। মামার এলোমেলো নোংরা ছোঁয়ায় আমি নেতিয়ে গিয়েছিলাম। তারপর কথা থেমে গেল অহির। তুমুল কান্নাই ভেঙে পড়ল সে। নওশাদও আবিষ্কার করলো তার হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশি বিট করছে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর। ঘৃণায় ভরে উঠেছে অনুভূতিরা। ছোট একটা মেয়েকেও কিনা ছাড় দেয়নি। সে চাইল অধীর কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু সে তা করল না, কারণ অহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি কিলবিল করছে। নওশাদের সঠিক ছোঁয়াও হয়তো আরেকটা ভিন্ন ঘৃণার সৃষ্টি করতে পারে। তাই নওশাদ নিজেকে সংযত করলো, কাঁদতে দিল অহিকে। অহি কাঁদলো, পাহাড়ের মতন অটল অহি নিমিষেই গলে জল। কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরালো, সে ভেজা কণ্ঠে বলল, নওশাদ, জানেন সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। আমার সাথে খারাপ ঘটতে গিয়েও ঘটেনি। আমার চিৎকারে মালিকাকা ছুটে এসেছিল। হইচই শুনে ছুটে এসেছিল আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম। আমি ততক্ষণে নেতিয়ে পড়ে গিয়েছি। কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই। তারপর ম্যামরা আমাকে বলে এসব নাকি খারাপ কথা, মানুষ জানলে আমায় নোংরা বলবে, তাই যেন কাউকে না জানাই। আমিও তাই লুকিয়ে গেলাম সবটা। ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই। কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। মিছে অজুহাত দেখিয়ে বলেছিল আমি নাকি থাকতে চাচ্ছি না আর সেখানে। তারপর থেকে সেটা ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে রূপান্তর করলো। কাউকে বলতে না পারার কারণে খুব বাজেভাবে পোকায় খেয়ে ফেললো আমার ভিতরটা। এরপর থেকে আমি ফুল সহ্য করতে পারতাম না। মাঝে সাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণাও জাগত। এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল। নওশাদ চুপ, নিরুত্তর। অহির ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ পাওয়া গেল। কিছুটা ক্ষণ দুজনে চুপ থাকার পর উঠে দাঁড়ালো অহি। ক্ষীণ স্বরে বলল, বুঝলেন তো নওশাদ, মনের মাঝে যে ঘৃণা আছে তা নিয়ে আমি আরও একজনকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি জানি মানুষটা আমার না, আর আমিও তো পবিত্র না। আমার কাছে কারো বিদঘুটে ছোঁয়া আপনার অপবিত্রতা হতে পারে না। আর ভালোবাসার কথা তো আপনিই বললেন। সে মানুষ যেহেতু আপনার না, তবে যে মানুষ আপনাকে ভালোবাসছে তাকে না হয় আগলে নিন। হয়তো পারবো না, আমার এমন কলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না। আপনার ভালোর জন্য বলছি, ভুলে যান ভালো লাগাকে। কথা শেষ করেই অহি পা বাড়ালো নিজ গন্তব্যে। নওশাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল, কি আশ্চর্য, আপনি আমার ভালো চাইলেন অথচ আমায় চাইলেন না। কথার মাঝে কি যেন একটা ছিল যা থামিয়ে দিল অহির পা। পিছু টান তো অহির জন্য না, তবে আজ কেন থামিয়ে দিল তাকে সে পিছু টান? চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধ্যা নামলো প্রকৃতিতে। সোডিয়ামের আলোয় রাস্তাঘাট উজ্জ্বল। চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনলো আর হেলতে দুলতে হাঁটা ধরল নিজের বাড়ির পথে। কিছু দূর যেতেই তার চোখ আটকালো পরিচিত মানুষটার দিকে, অথচ মানুষটার এখানে থাকার কথা না। যেই মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে নিবে, মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আধার গলিতে ঢুকলো। চিত্রারও কি যেন মনে হলো, সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আধার গলিতে প্রবেশ করলো। বেশ কতগুলো নোংরা গলি, ভুতুড়ে প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করলো চিত্রা। কেমন অদ্ভুত এক দুনিয়া। চিত্রা হতভম্ব আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে। সভ্য সমাজে অসভ্যের স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে। ধানমন্ডির রাস্তা পার হয়ে অনেকটা দূরে যে চলে এসেছে সে, তা আর বুঝতে বাকি রইল না তার। চিত্রা বেশ অবাক হয়েছে অমন মানুষকে এই রকম একটা জায়গায় আসতে দেখে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর। মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরের শিরায় উপশিরায়।
তন্মধ্যে কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বলল, কি সুন্দরী, দাম কত তোর? কিশোরী চিত্রা আরো খানিকটা ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তাতেই ছুট লাগায়। পেছন থেকে মদ খেয়ে নেশায় বিভোর হওয়া লোকটার বেদঘুটে হাসির শব্দ ভেসে এলো। চিত্রার চোখ মুখ বন্ধ রেখেই যেন ছুটে চলল। কতটা দৌড়িয়েছে তার জানা নেই। তার দৌড়ানোর সমাপ্তি হলো একটা শক্ত সামর্থ্য দেহের সাথে ধাক্কা খাওয়ার পর। কি ব্যাপার, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি? এভাবে চোখ মুখ বন্ধ রেখে কোথায় যাচ্ছ? সামনের পুরুষটির কথায় চোখ মেলে তাকালো চিত্রা। গলা শুকিয়ে কাঠ প্রায়, তবুও বেশ কষ্টে সে উচ্চারণ করলো, একটু পানি দেন বাহার ভাই। চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলো বাহার। দ্রুত পাশের দোকানটা থেকে পানির বোতল কিনে আনলো। চিত্রার দিকে বাড়িয়ে দিল সে পানির বোতল। চিত্রার ডান বামে না দেখেই ঢক ঢক করে বেশ খানিকটা পানি পান করলো। অতঃপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বাহার ভ্রু কুঁচকালো, অবাক কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে? হাঁপাচ্ছ কেন? চিত্রা বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করলো। তারপর বেশ ভাবুক স্বরে বলল, বাহার ভাই, সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন? ধুলো পড়েছে চেহারায় আর আমরা বুঝছি আয়না। আসলে আমরা রহস্যের ঠিক রাস্তায় এখনো হাঁটাই ধরিনি। চিত্রার আধো রহস্য মাখা কথা আধাই রইল। সে পুরোটা বিশ্লেষণ করলো না বাহারের কাছে। কেবল কতক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের মতন ভাবুক হয়ে রইল, যেন রাজ্যের ভাবনায় মত্ত সে। হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিক্সা নিল বাহার। দুজনই রিক্সায় উঠে বসলো। নিস্তব্ধ রাস্তা, হুড়মুড় করে বাতাস ছুঁয়ে দিচ্ছে আদুরে ভাবে। বাহার চুপ করে রইল, সাথে চুপ রইল চিত্রাও। আকাশের উপর থালার মতন চাঁদ। অক্টোবর এসেছে বিরাট জ্যোৎস্না নিয়ে। ঠান্ডা ঠান্ডা বাতাসে শরীরের ক্লান্তিটাও খানিক বিশ্রামে গেল। কয়েকদিন পর তো আবার শীত আসবে। শীতকাল চিত্রার বেশ প্রিয়। কেমন মিষ্টি অলসতায় কাটে। চিত্রার আবার বেশ অলসতা প্রিয়। দুজনের নিশ্চুপ ভাবনার মাঝে রিক্সা এসে থেমেছে চিত্রাদের গলির মুখে। চিত্রা ঝটপট বাহার ভাই টাকা বের করার আগে নিজেই রিক্সা ভাড়া দিয়ে দিল। তা দেখে বাহার কিঞ্চিত হাসলো। পকেট থেকে সিগারেট বের করে তার দুই ঠোঁটের ভাঁজে চেপে লাইটার জ্বালাতে জ্বালাতে বলল, বেশ চালাক হচ্ছ যে। বাহারের বাক্যের মানে চিত্রা ঠিক বোধগম্য হলো। মুচকি হেসে সে বলল, আপনার সাথে থাকি আর চালাক হব না? তা বেশ ভালো। চালাক হতে ক্ষতি কি? তবে চিন্তা নেই, চাকরি পেলে তোমার রিক্সা ভাড়ার দায়িত্বটা আমি নিজের কাঁধে না হয় নিয়ে নিব। আপনি চাকরি করবেন? হাঁটতে হাঁটতে বাহারের দিকে তাকিয়ে চিত্রার প্রশ্ন। বাহার পায়ের কাছে খালি বোতলটাতে ছোট লাথি দিয়ে বলল, ভাবছি তো করব। রিক্সা ভাড়াটা দেওয়ার জন্য হলেও চাকরি করা জরুরি। তারপর আমায় বিয়ে করবেন তো বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার বিশেষ অবাক হলো না, কারণ সে জানে বয়সন্ধিরা আবেগ প্রকাশ করতে ভীষণ পছন্দ করে। আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার প্রিয় মানুষের ক্ষেত্রে একটু বেশি বেহায়া হয়ে যায়। চিত্রাও তার বাহিরে না। বাহারকে চুপ থাকতে দেখে চিত্রা আবার প্রশ্ন করলো, আমি আপনার এতটাই অপছন্দ? তুমি তো তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে, তাই না? ওই যে ভদ্র সুশীল ছেলেটাকে। বাহারের ঠাট্টা মাখানো কথায় ছোট হয়ে এলো চিত্রার মুখ। ক্ষীণ স্বরে সে বলল, আমার তো অভদ্র আপনিটাকেই পছন্দ। বয়সন্ধির আবেগ দিয়ে ফাঁসাতে চাচ্ছ? একদম না, অষ্টাদশী ভালোবাসা দিয়ে ফাঁসাতে যাচ্ছি। বাহার আর উত্তর দিল না। চিত্রা মন খারাপ করে বলল, চাকরিটা হবে তো? তোমার সাথে সংসার করতে হলে চাকরিটা হতেই হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, তোমার বাড়ির চিলেকে ওঠার ঘরের মতন একটা ঘরে কি কি আসবাবপত্র লাগবে বলো তো? সংসার সম্পর্কে ধারণা কম তো। বাহারের এমন অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা। চোখ মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। সে চমকে যাওয়া কণ্ঠে বলল, এজন্যই কি চাকরির খোঁজ করছেন? তোমার ভাই বেকারের কাছে তার বোনকে দিবে, যদি দেয় তাহলে না হয় খোঁজ না করলাম। চিত্রা কিছুক্ষণের জন্য বাক্য হারা হয়ে গেল। বাহার ভাই এত সহজে মেনে যাবে তা যেন তার ধারণার বাহিরে ছিল। চিত্রা আর কিছু বলতে গেলেই থামিয়ে দিল বাহার। ক্ষীণ কণ্ঠে বলল, বাড়ি এসে পড়েছে, ভিতরে যাও। সংসার করতে হলে ভালো রেজাল্ট চাই, না হয় সেসব চিন্তা বাদ।
চিত্রা এতক্ষণ এতটাই অবাক হয়েছিল যে সে যে নিজের বাড়ির গেটের সামনে চলে এসেছে তা তার খেয়ালই ছিল না। বাহারের কথাই আশপাশ তাকিয়ে দেখলো সত্যি সে তার বাড়ির সামনে। বাহার চিত্রাকে আর কিছু না বলে সোজা হাঁটা ধরল। চিত্রা বেশ উচ্চ কণ্ঠে বলে উঠল, বাহার ভাই, আপনি আমার পুরো জীবনের লাল কালির পূর্ণতা, যা জলজল করবে আমার প্রাপ্তির খাতায়। বাহার অবশ্য কথাটা শুনেও ফিরে তাকালো না। চিত্রা কতক্ষণ বাহারের ফেরার অপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল। বাহার বুঝলো তার পিছে যে অষ্টাদশীর ছায়া নেই। বাহার আকাশের দিকে তাকিয়ে বেশ বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, রঙ্গনা, তুমি আমি বিশাল অপ্রাপ্তির জীবনে হয়তো আরও একটা অপ্রাপ্তি। বাহারদের অনেক স্বপ্ন ঠিকই থাকে, কিন্তু তা ঝরে যায় রাতের আধারে। তুমি সকাল অবধি থাকলেও পারো রঙ্গনা। বাহার খারাপ, তবে তার স্বপ্ন না। আমাদের একটা ছোট সংসার হলে খারাপ হয় না। আমি অপ্রাপ্তির জোয়ারে গা ভাসি কিঞ্চিত প্রাপ্তি পেয়ে যেতাম তোমায় পেয়ে। আফসোস, বাহারদের জীবনের স্বপ্নগুলো ওই দূর আকাশের চেয়েও দূরের, যা ধরা ছোঁয়ার বাহিরে। তুমি না হয় মেয়ে, বৃষ্টি হয় দিও ছুঁয়ে। বাহারের কথাগুলো কি শুনলো রঙ্গনা? হয়তো না, তাতে কি? একটা গোটা রাত তো দেখলো সংসার সাজানোর স্বপ্ন কত সুন্দর হয়। একটা গোটা আকাশ তো জানলো অপ্রাপ্তিদের কত বেদনা হয়। মহিনের কেসটা বন্ধ করে দেওয়া হয়েছে আরো সপ্তাহ খানেক আগে। একদম গোলক ধাঁধার মতন এটা একই জায়গায় কেমন ঘুরপাক খাচ্ছিল, তাই তো বন্ধ করে দেওয়া হয়। মহিনের ভাই মাহতাবি বন্ধ করে দিতে বলে। এই গোলক ধাঁধায় আর কতদিনই বা ঘুরপাক খাবে? এর চেয়ে থেমে যাক সব ঝামেলা। নুরুল সওদাগররা লাস্টে আর একটা ক্লু পেয়েছিল যে অ্যাসিড নিক্ষেপ করা ছেলেদেরকে অনবরত যে সিম থেকে ফোন দেওয়া হতো সেই সিমটা কার নামে। ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল ওই দুই ছেলের মাঝে একজনের আইডি কার্ড দিয়ে সিমটা কেনা হয়েছিল। কাকে ধরবে আসামি হিসেবে? ওই ছেলে দুটোকেও তো খুন করা হয়েছে। পরপর তিনজন মানুষকে একই ব্যক্তি খুন করেছে, কিন্তু সঠিক স্বচ্ছ প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল ইনভেস্টিগেশন। তপ্ত দুপুরে বিরক্ত ভঙ্গিতে মাহতাব এসে বসলো তার ঘরে। চাঁদনি নিচ থেকে ঠান্ডা শরবত নিয়ে এলো। আজকাল মাহতাব হুট করেই কেমন রেগে যায়, মেজাজ চরম খিটখিটে থাকে তার। চাঁদনি মাহতাবের হাতে লেবু শরবতটা ধরিয়ে দিয়ে আঁচল দিয়ে মাহতাবের মুখের ঘাম মুছিয়ে দিতে নিলেই তার হাত আটকে দেয় মাহতাব। চাঁদনি কিঞ্চিত অবাক হয়, উদ্গ্রীব হয়ে বলে, কি হয়েছে তোমার? অফিসে ঝামেলা হয়েছে? মাহতাব শরবতটুকু খেয়ে বেশ শব্দ করে টেবিলের উপর গ্লাসটা রাখে। তপ্ত শ্বাস ফেলে কর্কশ মেজাজে বলে, চাকরিটা চলে গিয়েছে। চাঁদনি বেশ অবাক হলো। মাহতাব সবসময় বেশ কর্মঠ লোক, তার চাকরি যাওয়ার তো কথা না। ব্যতিব্যস্ত হয়ে সে বলল, চাকরি চলে গেছে মানে? কেন? মানুষকে একজনের ভালো আর একজন সহ্য করতে পারে না। যেমন তোমার মা পারেনি চিত্রা ভালো সহ্য করতে, তেমন অবশ্যই কিছু মানুষ আমার ভালো সহ্য করতে পারেনি। চিত্রার ঘর ছাড়তে হলো আর আমার চাকরি। চাঁদনি বেশ অবাক হলো তার স্বামীর কথায়, বেশ শক্ত কণ্ঠেও বলল, তুমি কিসের সাথে কি মেলাচ্ছ মাহতাব? আমার মা তোমার গুরুজন হয়, সম্মান দিয়ে কথা বলো। যে নিজেই নিজের সম্মান রাখতে পারে না তাকে আবার কিসের সম্মান দেবো? হ্যাঁ, তোমার মা বলে তো আর সে অন্যায় করে পার পেয়ে যাবে না, তাই না? মাহতাবের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর। চাঁদনি হতভম্ব চোখে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। অবশ হয়ে আসে তার অনুভূতিরা। সে বিধ্বস্ত কণ্ঠে কেবল বলে, মাহতাব। মাহতাব উত্তর দেয় না, গটগট পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। চাঁদনি কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সেই দৃশ্য দেখে। বনানীর বিলাসবহুল এক ফ্ল্যাটের ডাইনিং রুমের রাতের খাবারের আয়োজনে বেশ তৃপ্তি নিয়ে আহার করছে ছোট এক সুখী ফ্যামিলি। এই পরিবারটা নওশাদের। বাবা মা আর নওশাদকে নিয়েই তাদের ছোট পরিবার। নওশাদ খেতে খেতে তার মা নৌরিন খাতুনের দিকে তাকিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে বলল, মা, তোমাদের কিছু বলার ছিল। নৌরিন খাতুন তখন মাছের কাঁটা বাছাই ব্যস্ত। ছেলের কথাই ছেলের দিকে তাকালে হাস্যোজ্জ্বল মুখ মহিলার। মিষ্টি করে শুধালো, কি কথা? তোমরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছো, এই সম্বন্ধেই কথা। নওশাদের বাবা ইলিয়াস খান খাবার চিবুতে চিবুতে বললেন, ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো। নুরুলদের বাড়ি থেকে তো আর কোনো খবর পেলাম না। আজই না হয় একবার কল দিয়ে জিজ্ঞেস করব। জিজ্ঞেস পরে করো, আগে আমার কথা শুনো বাবা। কি কথা? বাবার প্রশ্নের উত্তর দিতে সামান্য সময় নিল নওশাদ। অতঃপর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, যখন নুরুল আঙ্কেলের মেয়েকে দেখতে গেলাম, সেখানে গিয়ে আমার
পাতিকে পছন্দ না হয় তার বোনকে পছন্দ হয়ে গিয়েছে। নুরুল আঙ্কেলের ছোট ভাইয়ের মেয়েকে বিয়ে করলে আমি ওকেই করব। নওশাদের কথা শুনতেই খাওয়া থামিয়ে দিলেন নৌরিন খাতুন। সে বেশ জোরে বলে উঠলেন, অসম্ভব। অমন খাটো মেয়েকে তোমার কিভাবে পছন্দ হয়? কেমন বোকাশোকা হাবভাব। আমি রাজি না এই প্রস্তাবে। আমি রাজি মা, তাই কি যথেষ্ট না? ইলিয়াস খান নিজের স্ত্রীর দিকে তাকালেন, নম্র কণ্ঠে বললেন, রাগ করছো কেন নৌরিন? মেয়েটা তো সুন্দরই, আর নওশাদ যেহেতু পছন্দ করেছে সেহেতু। নৌরিন খাতুন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন, মুখে অগাধ গম্ভীরতা ঢেলে বললেন, অসম্ভব মানে অসম্ভব। মেয়েটার মাঝে কেমন সাদামাটা ভাব, কখনোই আমি ওরে মানব না। আমি তো মানছি, তাহলে তোমার সমস্যা কোথায়? নওশাদ খাবার টেবিল থেকে উঠতে উঠতে মায়ের বিপরীতে কথা বলে উঠল। ছোটখাটো কথা কাটাকাটির এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাহিরে তখন তুমুল বৃষ্টি। ইলিয়াস খান বারবার পিছু ডাকলেন ছেলের, অথচ সে একটুও দাঁড়ালো না। ঠান্ডা মানুষ রেগে গেলে এই একটা ঝামেলা। নৌরিন খাতুনও ফুসতে ফুসতে ঘরে গিয়ে দৌড় দিলেন। বৃষ্টির মৌসুম বলে রাতে চিত্রাদের বাসায় খিচুড়ির আয়োজন করা হয়েছে। চেরিকে নিয়ে অহিও এসেছে ওদের বাসায়, মাহতাব এসেছে। একটা হইচই পড়ে গেছে ছোট ফ্ল্যাটটাতে। রান্নাঘরে ব্যস্ত মুনিয়া বেগম, তার হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা ও অহি। তুহিন ও মাহতাব ড্রয়িং রুমে বসে হরেক রকমের গল্প জুড়ে দিয়েছে। বাহার কেউ বেশ কয়েকবার আসতে বলার পর অবশেষে সে আসার জন্য রাজি হয়েছে। বাহিরে তখন অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। অহির ফোনে টুংটাং মেসেজের আনাগোনা। নওশাদের মেসেজ দেখে অহি আর রিপ্লাই দেয়নি। উদ্দেশ্য হাতের কাজ শেষ করে রিপ্লাই দিবে। এমনিতে সে বিকালে কথার ছলে বলেছিল আজ এ বাসায় আসবো, তবুও নওশাদের অত জরুরি তলবের মানে খুঁজে পেল না সে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাহার যেই না চিত্রাদের বিল্ডিং এ প্রবেশ করতে নিবে, সেই মুহূর্তেই তার চোখে পড়ল ফর্সা সুন্দর পরিচিত পুরুষ দেহের প্রতিচ্ছবি। বাহারের কপালে ভাঁজ পড়ল, অবাক কণ্ঠে বলল, আপনি নওশাদ না? নওশাদ এতক্ষণ ভিজে একাকার। সামনে পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকালো। থতমত খেয়ে বলল, হ্যাঁ আমি নওশাদ, আপনাকে তো ঠিক চিনলাম না। বাহার ফিচলে হাসলো, রহস্য করে বলল, চেনার কথাও না, তা এত রাতে এইখানে কি? বাহারের প্রশ্নে কিছুটা হোঁচট খেলো নওশাদ। কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমতা আমতা করলো। অতঃপর কোনো উশিলা খুঁজে না পেয়ে বোকা বোকা কণ্ঠে বলল, অনেক বৃষ্টি তো, তাই এখানে দাঁড়িয়েছি। বনানীতে বুঝি দাঁড়ানোর জায়গা নেই? সোজা ধানমন্ডি এসে পড়েছেন দাঁড়ানোর জন্য? নওশাদ অবাক হলেন। সামনের ছেলেটা যে তার সম্পর্কে অনেক কিছু জানে তার বুঝতে বাকি রইল না তার। মাথা এপাশ ওপাশ ঘুরাতে ঘুরাতে সে কথা খুঁজে বেড়ালো। বাহারও ঠাই দাঁড়িয়ে দেখলো নওশাদের কাণ্ড। নওশাদকে এখানে দেখে যতটা বিস্মিত হওয়ার কথা ছিল সে ততটা বিস্মিত হলো না, কারণ এর আগে অহির সাথে প্রায় কয়েকবারই সে নওশাদকে দেখেছে। তাই হয়তো নওশাদের এখানে আসার কারণও আজ করতে পেরেছে। ষষ্ঠী ও ইন্দ্র বেশ প্রখর। বাহার তাই নওশাদকে স্বাভাবিক করার জন্য বলল, অহির সাথে দেখা করবেন? তাহলে উপরেই চলুন। নওশাদ আবারও থতমত খেলো, অবাক কণ্ঠে বলল, আপনি ওহিকেও চেনেন? চিনব না, বেশ বুদ্ধিমতী মেশে। আপনি ভীষণ ভাগ্যবান বলা চলে। বাহারের যে নওশাদও বোধ হয় কিছুটা কম চতুর না, তাই তো সে কায়দা করে বলে ফেললো, আপনি তাহলে অমন ভাগ্য ফেরালেন কেন? এবারও যেন বাহার অবাক হলো না, কারণ সে জানে বাহারের প্রতি অহির যে মুগ্ধতা, সে মুগ্ধতা অহি প্রকাশ না করে থাকতে পারবে না। আমরা যখন একটা মানুষকে ভালোবাসি তখন চাই মানুষটাকে আগলে রাখতে, গোপনে রাখতে। আর আমরা যখন একটা মানুষের উপর মুগ্ধ হই তখন চাই সেই মুগ্ধতা প্রকাশ্যে আনতে, ছড়িয়ে দিতে আরো একটা মানুষের সামনে। অহি দুটোই করেছে, ভালোবেসেছে, মুগ্ধও হয়েছে। তাই সে সব জায়গায় মুগ্ধতা না ছড়ালেও কিছু কিছু জায়গায় ঠিক প্রকাশ করেছে। নওশাদ আন্দাজে ঢিল ছুঁড়ে চুপ করে রইল। অহির ভাষ্যমতে তার ভালোবাসার মানুষটা কিছুটা অগোছালো, এলোমেলো, গা ছাড়া স্বভাবের, মেপে হাসে, ঠাট্টাও করতে জানে। আর সামনের পুরুষটির কাছে সেই সব গুণই বিদ্যমান। ঢিলটা যে খুব ভুল দিকে ছুঁড়েনি তা বুঝতে বাকি রইল না নওশাদের। তন্মধ্যেই বাহারের হা হা হাসি ভেসে এলো। হাসতে হাসতে সে বলল,
ভাগ্যর সাথে মানানসই না হলে যত ভালো জিনিসই আসুক ভাগ্য তা গ্রহণ করে না। যেমন ওহি ম্যাচওয়ার্ড, সে আমাকে যতটুকু বোঝে ততটুকু আমায় কেউ বোঝেনি। তাতে কি, ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য পাই মনের শান্তি। ওই আমার চিন্তা ভাগ করতে পারলেও মানসিক শান্তির কারণ হতে পারবে না কখনো। নওশাদ যে খুব ভুল আন্দাজ করেনি তা বাহারের কথাই বোঝা গেল। বাহারের কথার গম্ভীরতা বেশ ভালো লাগলো নওশাদের, তাই তো সে মুচকি হেসে উত্তর দিল, সেজন্য আপনি ধন্যবাদ প্রাপ্য। ভাগ্যিস সে আপনার মানসিক শান্তি হয়নি, তাহলে তো পরে আমাকেই অশান্তিতে কাটাতে হতো। বাহার আর নওশাদ সমস্বরে হেসে উঠল। ভেজা শরীর নিয়ে চিত্রাদের ফ্ল্যাটে প্রবেশ করলো বাহার। কিছু কুশলাদি বিনিময় করেই চলে গেল তুহিনের জন্য বরাদ্দকৃত রুমে। বৃষ্টির পানিতে ভেজার পর একটু গোসল না করলে কেমন কেমন যেন লাগে। বাহার ঘরে যাওয়ার আগে অহিকে একটু ইশারা করে তার সাথে যেতে। অহি অবশ্য এতে অবাক হয়। বাহার ভাই কখনো আকারে ইঙ্গিতে কথা বলার মানুষ না। অহি ঘরে ঢুকতে বাহার গলা পরিষ্কার করলো, ঠাট্টার স্বরে বলল, তোমার জন্য কে যেন অপেক্ষা করছেন নিচে। অহি অবাক হলো, অবাক কণ্ঠে বলল, কে? বনানী থেকে ধানমন্ডি আসার গল্প। বাহারের হেয়ালি কথায় কপাল কুঁচকালো অহি, আর প্রশ্ন না করে সে দ্রুত প্রস্থান করলো রুম থেকে। বাহারও নিজের পকেট থেকে টুকটাক জিনিসপত্র বের করে গোসল করতে চলে গেল। এর আগেও এ বাড়িতে সে দুবার গোসল করেছে, তাই তার টি শার্ট এখানেই আছে। দীর্ঘ 15 মিনিট পর প্রশান্তিকর গোসল দিয়ে বের হলো বাহার। চোখে মুখে তৃপ্তি, কিন্তু বের হয়ে চিত্রার টলমলে চক্ষু যুগল দেখে সে থেমে গেল। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে প্রশ্ন করলো, কি হয়েছে? চিত্রা উত্তর দিল না, তবে মাথা নিচু করে আগের জায়গায় দাঁড়িয়ে রইল। বাহারিতে কিঞ্চিত বিরক্ত হলো, কপাল কুঁচকে বলল, এখানে দাঁড়িয়ে কোন জামাই মরার শোকে কাঁদছ? কাদার জন্য কি বাহিরে জায়গার টান পড়েছে? বাহারের দিকে অভিমানিনী চোখ মেলে তাকালো চিত্রা। হাতের ভাঁজে চেপে রাখা কাঁঠালি রাঙা খামটা মেলে ধরে তাচ্ছিল্য করে বলল, আপনি তবে আমায় ভালোবাসেন না বাহার ভাই? চিত্রার হাতে নিজের অতীব মূল্যবান খামটা দেখেই সাথে সাথে ছিনিয়ে নিল বাহার। ধমক দিয়ে বলল, কারো জিনিস জিজ্ঞেস না করে ধরেছো কেন? দুঃখিত বাহার ভাই। বাহারের মাথায় তখন দাউ দাউ করে জ্বলছে আগুন। সে জানে চিত্রা জেনে বুঝে ধরেনি, তবুও তার রাগ কমল না। চিত্রা কেবল এই অপরিচিত বাহার ভাইকে দেখল, যার খামের মাঝে ছিল ভালোবাসার বার্তা সহ চিঠি, আর একটা নুপুর, আর চোখে ক্রোধ। তুমুল বৃষ্টির ছাঁটে বিরক্ত অহি আর কিছু অপ্রয়োজনীয় মিথ্যে অজুহাতের বাহিরে এসে নওশাদের দেখা পাওয়ার পর হতভম্ব সে। লোকটার ফর্সা ফর্সা মুখ কেমন লাল হয়ে গিয়েছে, অনেকক্ষণ যাবৎ হয়তো ভিজেছে। অহি দ্রুত গিয়ে নওশাদের মাথার উপর ছাতা ধরল। বৃষ্টির অবাধ্যতায় কতখানি ভিজেও গেল সে। বিরক্ত এবং অবাক কণ্ঠে সে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? ঠান্ডায় নওশাদের নাক মুখ বসে যাওয়ার উপক্রম, তবুও অনেক কষ্টে বলল, আপনাকে দেখতে এসেছি। আপনি আমাকে দেখতে বনানী থেকে ধানমন্ডি এসেছেন। বনানী থেকে ধানমন্ডির দূরত্ব জানেন তো? আপনি বনানী থেকে ধানমন্ডির দূরত্ব দেখছেন, অথচ আমার ভালোবাসার গুরুত্ব দেখছেন না। নওশাদের কণ্ঠে তুমুল আকুলতা। অহি বিরক্ত হলো। এমন পাগলামো কিংবা বাচ্চামো তার কখনোই পছন্দ না, তবুও লোকটা এসব করছে। অহিকে চুপ থাকতে দেখে কথা বলল নওশাদ। আকুতি করে বলল, আমার প্রতি কি আপনার একটুও মায়া হয় না? না, হয় না। প্রশ্নের জবাবে অহির কাট কাট উত্তর। নওশাদ তপ্ত শ্বাস ফেলল, ভারী কি গলায় বলল, তাহলে এখনই এখান থেকে যান। আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই, তার যেন আমার প্রতিও কোনো করুণা না হয়। নওশাদের কথার এই আকাশ পাতাল পরিবর্তনে প্রায় থতমত খেয়ে গেল অহি। স্তম্ভিত হয়ে বলল, কি করছেন? টিনেজারদের মতো আচরণ করবেন না। ভালোবাসার আচরণের আবার পার্থক্য আছে নাকি? ভালোবাসা পাওয়ার জন্য আমি গম্ভীর কিংবা টিনএজারও হতে রাজি। আমার এসব পছন্দ না কিন্তু। তাহলে চলুন বিয়ে করি। নওশাদের হঠাৎ এমন প্রস্তাবে অহি কিং কর্তব্য বিমূঢ়।
কথা বলার ভাষা খুঁজে পেল না, কেমন হতভম্ব চোখে তাকিয়ে রইল। অদ্ভুত কণ্ঠে বলল, কি? চলুন না, বিয়ে করে ফেলি। অহি গোল গোল চোখে তাকিয়ে রইল। এই মুহূর্তে নওশাদ ফাজলামো করছে বলে তো মনে হয় না, কিন্তু কথাটা যে সত্যি সত্যি বলছে তাও বিশ্বাস হচ্ছে না। বনানী থেকেই রাতে ছুটে এসেছে কি কেবল এই কথাটা বলার জন্য? এত পাগলাটি চিন্তা। অহি তপ্ত শ্বাস ফেলল, শীতল কণ্ঠে বলল, যেখান থেকে আসছেন সেখানে ফিরে যান। এসব করে আমার মনের বিরক্তির সৃষ্টি করছেন, তাছাড়া আর কিছুই না। কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন? যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হলেও আমার আপনাকে চাই। আমাকে চান? কেন চাইবেন? ভালো লাগে বলে? না, ভালোবাসি বলে। নওশাদের সহজ স্বাভাবিক উত্তরে অহির তেজের ভাটা পড়ল। হাল ছেড়ে দেওয়া ভাবে বলল, আচ্ছা মানলাম ভালোবাসেন বলে, তা ভালোবাসলে কি পেতে হবে এমন কোনো কথা আছে? ইতিহাসে এমন কতই না রয়েছে যে তুমুল ভালোবাসার পরে একজন আরেকজনকে পায়নি, তাহলে আপনারই কেন পেতে হবে? ইতিহাসে বিচ্ছেদ ছিল বলে আমি অপ্রাপ্তি রাখবো তা ভাবছেন কেন? বারবার ইতিহাসে পুনরাবৃত্তি ঘটাতে হবে তারও কোনো মানে নেই। ইতিহাস যারা রটেছে তারাও মানুষ, তারা না হয় রটেছে অপ্রাপ্তির ইতিহাস, আমরা না হয় রটবো প্রাপ্তিটা। আমায় পেয়ে কি আর এমন হবে বলুন? আমাকে এখন হয়তো ভালো লাগছে, কিন্তু একসাথে সংসার করার পর আর নাও ভালো লাগতে পারে। আপনাকে পেলে তেমন কিছুই হবে না, কেবল পাওয়া না পাওয়া এই পৃথিবীতে। আপনাকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে। এমন একটা অনুভূতি মাখানো কথা শোনার পর আর কথা খুঁজে পেল না অহি। বিরক্ত দেখাতে গিয়ে দেখল কি আশ্চর্য, তার বিরক্ত লাগছে না। তবুও সে মিছে বিরক্তের ভাব ধরল, নাক মুখ ফুলিয়ে চলে গেল নিজের বিল্ডিংয়ে। নওশাদ পেছন থেকে চিল্লিয়ে বলল, আপনি বিয়ের জন্য রাজি না হলে আজই আমি বৃষ্টিতে ভেজে ভেজে মা জান দিয়ে দিব। অহি গোপনে হাসল, মুখ ভেঙচি দিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে কেউ মরে না, ভিজতে থাকুন। বৃষ্টিতে না মরলেও আপনার ওই হাসিতে ঠিকই মরেছি। অহি আর পিছু ফিরল না, চলে গেল নিজের ফ্ল্যাটে। নওশাদের কথাটা সে নেহাতি হাওয়ায় উড়িয়ে দিল। সে ভাবল নওশাদ হয়তো মজা করেই বলেছে, কিন্তু অপরদিকে নওশাদ নাছোড় বান্দা তা যে জানা নেই রমণীর। মন খারাপের আকাশে বিদ্রোহ ঘোষণা করল অভিমানেরাও। চিত্রা বাহারের তীক্ষ্ণ কথা হজম করে চুপ করেছিল, কিন্তু তার চেয়েও বেশি তাকে চুপ করিয়েছে বাহারের আনা অন্য কারোর জন্য নুপুরার চিঠি। চিঠিটা পড়তে পারেনি, তবে যতটুকুই দেখেছে মুগ্ধতা ভরা ছিল। কারো জন্য খুব যত্নে লিখেছিল চিঠিটা। বাহার চিত্রাকে ছাড়াও অন্য কারোর কথা চিন্তা করছে ভাবলেই অষ্টাদশীর বক্ষ মাঝে তুমুল তোলপাড় শুরু হয়। প্রিয় মানুষের ক্ষেত্রে আমি একটু বেশি স্বার্থপর হই। সব ভাগ করা মানুষটাও প্রিয় মানুষের ভাগ সহ্য করতে পারে না, কিন্তু বাহার ভাইকে তা জানিয়ে লাভ নাই। মানুষটা তো এমনই, অনুভূতি বুঝলেও প্রকাশ্যে তার মূল্য দেয়নি কভু। অথচ সেই বাহার ভাইয়ের জন্যই অষ্টাদশীর এত হাহাকার। ভরপেট খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে ছোটোখাটো একটা আড্ডার আসর বসলো, কিন্তু চিত্রার মন বসলো না সেই আসরে। সে কাজের নাম দিয়ে উঠে চলে গেল, তখনও প্রকৃতিতে ভরা বর্ষণ। বারান্দার ছোট ছোট শিকের জানালা গলিয়ে হাত ভিজাতে পারছে না বলে চিত্রার মন আরও খারাপ হলো। কেবল দেখেই যেতে হলো নিবিড়ে সেই বর্ষণ ধারা। তন্মধ্যেই চিত্রা নিজের পেছনে কারোর উপস্থিতি অনুভব করলো। মানুষটাকে দেখার আগেই মানুষটার গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো, ভালোবাসা যখন মানসিক শান্তি না হয়ে মাথা ব্যথার কারণ হয়, তবে নির্দ্বিধায় বলা যায় সে ভালোবাসার মানুষটি ভুল। চিত্রা কণ্ঠের মালিককে চিনল, কিন্তু এ মানুষ এমন কথা বলতে পারে ভেবেই তার অবাক লাগলো। অবাক কণ্ঠে বলল, দুলা ভাই আপনি? চিত্রার বিস্মিত মুখ দেখে হাসলো মাহতাব। পকেটে হাত গুজে হেলতে দুলতে চিত্রার সামনে এসে দাঁড়ালো। ছোট একটা শ্বাস ফেলে বলল, ভালোবাসার মানুষ ভুল হলে ভালোবাসা ফুল না হয়ে কাটা হয়ে রবে কিন্তু শালিকা। চিত্রা কথা বলল না। দুলাভাই কিছু বুঝতে পারলো কিনা ভেবেই তার বুক কাঁপলো। ক্ষীণ স্বরে বলল, কি বলছেন এসব? তোমাদের বয়সে এমন যে এটা বলতে হচ্ছে। শোনো, কোনো সম্পর্ক যদি তোমায় ব্যথা দেয়, তিল তিল করে মারে, তবে তুমি বরং সে সম্পর্কটাই মেরে ফেলো। মনে রেখো, ভুল কারণে নিজে মরার চেয়ে ভুল কারণটার মৃত্যু হওয়া ভালো। চিত্রা কি বুঝলো কে জানে, কেবল অনবরত মাথা নাড়ালো। চিত্রাকে খুশি করতে হাস্যোজ্জ্বল মাহাতাব বলে উঠল, চলো আজ রাতের রাস্তা ঘুরবো, বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাবো,
যাবে? চিত্রা কতক্ষণ ভেবে রাজি হয়ে গেল। এতক্ষণের মন খারাপটা তার হুট করেই ভালো হয়ে গেল। তখন প্রায় মধ্যরাত। চিত্রাদের ফ্ল্যাটে কেবল অহি আর মুনিয়া বেগম রয়েছে। চিত্রা, চেরি, মাহতাব, তুহিন তো কিছুক্ষণ আগে বের হয়েছে রাতের রাস্তা ঘোরার জন্য। বাহার ভাইও তার পরপর বেরিয়ে গিয়েছে। অহি, মুনিয়া বেগম নিজেদের মতন ঘুমিয়ে পড়ল। রাত ৩টে। হুট করে সশব্দে বেজে উঠল অহির ফোন। কড়া ঘুমটা হঠাৎই হালকা হয়ে এলো ফোনের শব্দে। অহি বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো। আমায় ভালোবাসো অহি? অহির ঘুমিয়ে থাকা মস্তিষ্কে হুট করে এমন কথাটা কেমন ভোতা ভোতা অনুভূতির সৃষ্টি করলো। ঘুমিয়ে থাকা মস্তিষ্ক জেগে উঠল সেকেন্ডের মাঝেই। অহি চুপ করে রয়ে সয়ে উত্তর দিল, ভালোবাসতাম, এখন ভালোবাসা ছেড়ে দিয়েছি। উত্তরটা শুনে ফোনের অপর পাশের বাহার ভাই কি একটু হাসলো? হ্যাঁ, হয়তো হাসলো। ক্ষীণ হেসে বলল, এটা তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। আরেকটা উত্তম সিদ্ধান্ত নিয়ে ফেলো তো ঝটফট। কি? তোমাদের বাড়ির নিচে যে ছেলেটা বৃষ্টিতে ভিজেছে এই মাঝরাত্রি অবধি, তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফেলো। তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি অনবরত ছুটে চলা ঘড়ির কাঁটা। আমার মতন বেকার বাহারের জন্য থেমে থাকা তোমার মানায় না। আমরা তো বেকার মানুষ, আমরা হলাম অযত্নের কংক্রিট। মানুষ ভাবে পাথর মন দিলাম না হয় একটু ভেঙে। কংক্রিটের আড়ালেও হৃদয় নরম, মানুষ কি আর তা জানে? একটা মৃত্যুর স্বাদ পেতে বেকার মরে রোজ। তাই তো সমাজ নিয়ম করে আমাদের স্বপ্ন করেছে রোজ ফ্যানের সাথে কি যেন ঝুলে ডাকে মোড়ে মুক্তি হেতায়। বাজবার স্বাদ বেকারেরও আছে, সে কথা কি সমাজে বিকায়? যোগ্যতার সার্টিফিকেট তাচ্ছিল্য হাসে অযোগ্যদের কাছে। একটা চাকরি না পেলে বেকারেরও প্রেম মিশে। তোমাদের অবশ্য সে পিছু টান নেই, প্রেম মিশে হওয়ার ভয় নেই। মধ্যরাতে তোমার দূরে ভালোবাসা চাওয়া মানুষটাকে আজ না হয় একটু কিছু বলে দাও, মুক্তি না হয় প্রেমের মৃত্যু। অহি চুপ করে বাহার ভাইয়ের কথা শুনল। অপর পাশ থেকে কলটা কাটতেই সে ওড়নাটা জড়িয়ে সাবধানে ফ্ল্যাটের দরজা আটকে নিচে নেমে গেল। তখনও বৃষ্টি পড়ছে বিরতিহীনভাবে। বিল্ডিং ছেড়ে রাস্তায় নামতেই জুবুথুবু নওশাদকে চোখে পড়ল অহির। বেচারা শীতে কাঁপছে। অহি বেশ শক্তপোক্ত মুখ নিয়ে এগিয়ে গেল নওশাদের কাছে। শক্ত কণ্ঠে বলল, আপনি না গিয়ে এখানে দাঁড়িয়ে ভিজছেন, এসব করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমায় বিয়ে করে নিলেই তো পারেন, বাঁচিয়ে নিন না আমায়। অহির মুখে তুমুল কাঠিন্যতা কর্কশ কণ্ঠে বলল, আমার জন্য যে ছেলেটা মধ্যরাত অবধি এমন পাগলামো করতে পারে তাকে ফেরানোর সাধ্যই আমার না নেই। এত রাতে কাজী অফিস খোলা থাকবে তো? বরাবরের মতন প্রত্যাখ্যান আসবে, কিন্তু অহির কথায় সে হতভম্ব। নওশাদের হতভম্ব ভাব দেখে অহি ঠাট্টা করে বলল, বিয়ে কি করবেন না শহীদ হওয়ার ইচ্ছা এখনো আছে? তুমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেল নওশাদ আর অহির বিয়ে। বেশ সাদামাটা এবং অপ্রত্যাশিত ছিল মধ্যরাতের সেই বিয়েটা। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো বাহার ভাই ছিল সে বিয়ের প্রধান সাক্ষী। নওশাদ যে এত দ্রুত সব ব্যবস্থা করতে পারবে তা অহির ধারণার বাহিরে ছিল, কিন্তু তবুও সে নড়বড়ে অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটার হাত ধরেছিল। যা হবে তা দেখা যাবে তার ভিতরে উপস্থিত। আর সবটা সম্পূর্ণ হওয়ার বড় ভূমিকা বাহার ভাইয়ের। অহি কাজী অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেসও করেছিল, বাহার ভাই, আপনি শিওর কিভাবে ছিলেন যে বিয়েটা আমি করতামই? বাহার তখন মুচকি হেসে বলেছিল, মানুষ বরাবরই ভালোবাসার কাঙ্গালি। যখন কেউ সেই ভালোবাসা উজাড় করে দেয় তখন খুব কম সংখ্যক মানুষই তা ফেরাতে পারে। ঘৃণা দেখেও চুপ থাকা যায়, কিন্তু ভালোবাসা দেখলে তা বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয়। আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞেস করেছিলাম আমায় ভালোবাসে কি না বলো তো? আমি তোমাকে কিঞ্চিত ভাঙার চেষ্টা করছি যেন তুমি খুঁটি শক্ত করে ধরো, আর আমি সক্ষম। বাহারের কথায় চুপ রইল অহি। ভালোবাসবে না করেও আরও একবার ভালোবাসলো বাহারকে। এই শেষ। এরপর আর মানুষটাকে ভালোবাসা হবে না, আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার উপর। মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ, আর অহি সে পাপ কখনো করবে না। মনের মানুষকে না হয় মন থেকে চিরতরে বিতাড়িত করবে। এরপরে খুব নীরবভাবে হয়ে গেল একপাক্ষিক ভালোবাসার বিচ্ছেদ এবং আরেকটা একপাক্ষিক ভালোবাসার সন্ধি। প্রকৃতির নিয়মই এটা, কোথাও ভাঙবে
সে আবার কোথাও জোড়া লাগবে। সওদাগর বাড়িতে মুখ থমথমে ভাব। সেই বাড়ির সকল সদস্য চিত্রা তুহিন সহ আজ সে বাড়িতে এসেছে। নওশাদের বাবা মাও এসেছে। বাড়িতে সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন একটা কাজ করতে পারে তা যেন কারো বিশ্বাস হচ্ছে না। সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘন্টা খানেক যাবৎ। প্রথম কথাটা আফজাল সওদাগরই বললেন। গম্ভীর কণ্ঠে সে অহির দিকে তাকিয়ে শুধালেন, তোমার যখন নওশাদকে এতই পছন্দ হয়েছে তখন আমাদের বললেই তো পারতে, আমরা তো কখনো তোমার পছন্দ অপূর্ণ রাখিনি। বড় চাচাকে বাড়ির বাচ্চারা বরাবরই বেশ পছন্দ করে, তাই এ মানুষটার কথার বিপরীতে অহি কোমল হয়েই বলল, পছন্দের সব তোমরা পূরণ করেছ, তা আমিও জানি। তাই বলে আমার ভালোবাসার সব পূরণ করবে তা তো না। সে সংশয় থেকেই এমন কাজ করা। অহির উত্তরে আফজাল সওদাগর তপ্তশ্বাস ফেললেন, কিন্তু পরের কথাটা উচ্চারণ করলেন অবনী বেগম। কাট কাট কণ্ঠে বললেন, তোমার ভালোবাসাও আমরা অপূর্ণ রাখতাম না। ও তাই নাকি? সাইকোলজি পড়তে চেয়েছিলাম, যেটা আমার ভালোবাসা ছিল, আর তোমরা ভর্তি করিয়েছিলে বাংলায়। 6-7 বছরে আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার, ঠাঁই হয়েছিল হোস্টেলে। এভাবেই পূরণ করতে, তাই না? মেয়ের তাচ্ছিল্য মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনী বেগমের। মেয়েকে সে যখন হোস্টেলে দেয় তখনও তার কাছে জীবনের মানে ভিন্ন ছিল। আজকের অবনীর আর তখনের অবনীর পার্থক্য অনেক, কিন্তু মানুষ তা আর জানলো কই। রোহি, তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? নুরুল সওদাগরের গম্ভীর কণ্ঠে অহির তাচ্ছিল্য ভাব আবার বিস্তৃতি লাভ করলো। খুব করে মানুষটাকেও দুটো কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে শোনালো না। যতই হোক, নওশাদ এবং তার বাবা মা সওদাগর বাড়ির মেহমান, তাদের সামনে এমন আচরণ শোভনীয় না। নওশাদের বাবা মা এতক্ষণ চুপি ছিল, সওদাগর বাড়ির কথা কাটাকাটি থামার অপেক্ষায় ছিলেন হয়তো তারা। তাই তো সওদাগর বাড়ির মানুষের কথা থামতেই মুখ খুললেন নওশাদের মা নওরিন। তুমুল আশ্চর্যের সাথে সে প্রশ্ন করলেন, নওশাদ, তুমি হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলে? হুট করে তো নেইনি মা, তোমাদের তো জানিয়েছিলাম, কিন্তু তোমরাই আমাকে কোনো পজিটিভ উত্তর দিতে পারোনি, তাই বাধ্য হলাম। কেবল একবার জানিয়েছিলে। মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বাবা মাকে মানায়, অথচ ইতিহাসে তুমি একমাত্র ছেলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলেছ। কি অদ্ভুত! বিয়েই তো করবো মা, কোনো অপরাধ তো না। তো এত মানামানির কথা আসছে কোথা থেকে? আমি কিংবা ওহি দুজনই প্রাপ্তবয়স্ক, তাই তোমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না। দেখলে তোমার কথা শুনলে মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? নওরিন খাতুনের স্বামীর প্রতি অভিযোগ। ইলিয়াস খান মিনমিনে কণ্ঠে বলল, যা হয়েছে তা কি বদলাতে পারবে? এর চেয়ে মেনে নেও। স্বামীর জবাবে হতাশ নওরিন। তিনি ভেবেছেন তার স্বামী হয়তো তার পক্ষ থেকে একটু হলেও কিছু বলবে, তার হলো কই। হতাশার শ্বাস ফেলে তিনি বললেন, এমন হুটহাট বিয়ে আমি মেনে নিতে পারছি না। এখন করণীয়, আলাদা থাকবো। ছেলের ঝটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে তাকান নওরিন খাতুন। 10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে ধারণ করলো, ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর এতগুলো বছর যে মা বুকে আগলে রাখলো, একটা মেয়ের জন্য সে মায়ের মুখের উপর এমন প্রশ্ন হয়তো একটা সন্তানই করতে পারে। কি আর করার, যুগ বদলের খেলায় এসব হয়তো স্বাভাবিক। সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়েটার উপরও বর্তাচ্ছে। কিছুটা সময় মৌন থেকে নওরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন, আমার কখনোই পছন্দ ছিল না ওহি, কিন্তু আমার ছেলের আবার পছন্দ ওকেই। যা হওয়ার হয়ে গেছে। আমার পছন্দ অপছন্দে কিছু আটকাবে না। আমি না চাইলেও আমার ছেলে ওর সাথেই সংসার করবে, আমি জানি। আমার ছেলের হয়তো মায়ের প্রয়োজন নেই, অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে। একান্তই আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিয়েছি। তবে আমাদের বা আপনাদের পরিবারের একটা মান সম্মান আছে, সেই মান সম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা আবার বড় করে দিতে। মায়ের কথায় নওশাদের মুখটা ছোট হয়ে এলো। মা যে তার কষ্ট পেয়েছে তাও বুঝতে পারলো সে, কিন্তু এমন জেদ না দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত। তাই এমন কঠিন হওয়া। নওরিন খাতুনের স্পষ্ট কথার ধাঁচ অহির বেশ ভালো লাগলো। মানুষটা হয়তো উপর উপর শক্ত, কিন্তু ভেতর ভেতর খুব কোমল। নওরিন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সওদাগর। মহিলা যে বেশ বুদ্ধিমতী তার বুঝতে বাকি রইল না কারোর।
বিয়ের তারিখ ঠিক করা হলো 25 দিন পরে। অহির মায়ের মতামত নেওয়া হলো। বাড়িতে পড়ে গেল আনন্দের ঢেউ। সব কিছুতে নিরপেক্ষ ভূমিকা পালন করলো রোজা সওদাগর এবং চাঁদনি। না আনন্দ হলেন না অন্য কিছু। ড্রয়িং রুমে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়ায় তারা কেবল তা পালন করলো, এছাড়া কিছুই না। চিত্রা আর চেরি তো আনন্দে আত্মহারা, কিন্তু চিত্রা চাইলে সে আনন্দ দেখাতে পারছে না। এ বাড়িটা যে তাকে পর করেছে। পরের বাড়িতে শোক মানাই আনন্দ না। অনেকদিন পর নিজের বাড়িতে পা রেখে সংশয়ে কাঁপছে চিত্রা। যে বাড়িতে একসময় বিনা বাধাই ছুটে বেরিয়েছে, সে বাড়ির দেওয়াল ছুঁতেও যেন আজ ভয় করছে। কেমন পরপর লাগছে সবটা। বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত, চিত্রা এক ফাঁকে চলে গেল চাঁদনি আপার কাছে। ছোট থেকে এ অবধি আপা তাকে কম আদর করেনি। আজ যদি আপা মুখ ফিরিয়ে থাকে, তবে চিত্রার দায়িত্ব আপার কাছে ক্ষমা চাওয়া। যেমন ভাবনা তেমন কাজ। চাঁদনি নিজের ঘরের কিছু জামা কাপড় গোছাচ্ছিল, তন্মধ্যেই ঘরের দরজায় টোকার শব্দ। ক্ষীণ শব্দে চিত্রা বলল, আসবো? চাঁদনি একবার পলক ঝাপটিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, আয়। চিত্রা আসলো, ছোট ছোট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাতে বসলো। বুকে তখন তার তুমুল ঝড়। এত কাছের বড় আপার সাথে কথা বলতেই হাত পা তার কাঁপছে। তবুও সে বলল, কেমন আছে আপা? যেমন চেয়েছিলি। বড় আপার কাট কাট উত্তরে মনে মনে হোঁচট খেল চিত্রা। কণ্ঠধ্বনি বারবার জড়িয়ে এলো, তবুও সে ক্ষীণ স্বরে বলল, আমি তো ভালোই চেয়েছিলাম আপা। তাহলে আর কি, ভালোই আছি। চিত্রা আর কথা আগানোর শক্তি পেল না। কত কথা সাজিয়ে এসেছিল, কিন্তু এখন সব অগোছালো হয়ে গেছে। ঘরের দুজন মানবী চুপ হয়ে রইল। কত কথা বলতে চেয়েও বলা হলো না। শেষমেশ চিত্রা মনের লুকিয়ে রাখা প্রশ্নটা করেই বসলো, আপা, দুলা ভাইয়ের সাথে তোমার সব ঠিক আছে তো? চাঁদনির হাত থেমে গেল সাথে সাথে, কিন্তু উত্তরটা সাথে সাথে এলো না। এলো 2-3 মিনিট পর। হৃদয় ছাড়খাড় করা উত্তর সেটা। চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলল, আমার মায়ের রাগ আমার উপর না মেটালো পারতে। আমি তোমায় ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি বড় আপা। চিত্রার মাথা নত হয়ে এলো। বড় আপা তাচ্ছিল্য করে বলল, এত জোরে ধাক্কা কি মানুষ অনিচ্ছাকৃত দেয়? আমার তো জানা ছিল না। বড় আপার কথায় চিত্রার চক্ষুদয় বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো ধাক্কা দেইনি তোমায়, কেবল হাত ঝাড়া দিয়েছিলাম। থাক সেসব কথা, আমি তবুও দোয়া করি তুই যেন তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। বড় আপার দোয়ার আড়ালে কি গোপন অভিশাপের ছোঁয়া ছিল? চিত্রা মনে কেমন খচখচ করলো বড় আপার কথায়। সে তো আপাকে ধাক্কা দেয়নি, তাহলে? তন্মধ্যেই নিচ থেকে হইচই ভেসে এলো। নুরুল সওদাগরের কণ্ঠ শোনা যাচ্ছে তুমুল ভাবে। চিত্রার চাঁদনি অপেক্ষা না করেই ছুট লাগালো। বাহার ভাইয়ের ঘর ফাঁকা, তার অবহেলার বিছানা শূন্য। পড়ার টেবিলে যত্নের বইগুলোও নেই। বাহার ভাইয়ের অস্তিত্ব চিলেকোঠার ঘরের কোথাও নেই। মূলত নুরুল সওদাগরের চেঁচামেচির কারণ এটা। চিত্রা কেবল ফ্যাল ফ্যাল করে শূন্য ঘরটাই তাকিয়ে রইল। শূন্য ঘরটার রং মেটে হওয়া, দেয়ালে বড় বড় করে লেখা, স্বয়ং সৃষ্টিকর্তার যার প্রতি অনীহা, মানুষ কিভাবে তাকে করবে দয়া। অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেল। অবশেষে বাহার ভাই মানুষটা সত্যি কঠিন হলো। অষ্টাদশী মানতে পারবে এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ?